নমস্কার বন্ধুরা, গপ্পসপ্পর সাথে মিষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ব্যাক টু ব্যাক 3টে গল্প পড়ব। আর প্রত্যেকটা গল্পই কিন্তু সাধু ভাষাতে লেখা, আর আমিও সাধু ভাষাতেই পড়েছি, কোনো রকম পরিবর্তন কিছু করিনি। তাই শুনতে একটু অন্যরকম লাগতে পারে কিছু কিছু শব্দ। আর আমি চেষ্টা করেছি সাধু ভাষা রেখেই যতটা সম্ভব সহজভাবে পড়ার, কোনো রকম কিছু পরিবর্তন না করেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। আজকের প্রথম গল্পের নাম কুমকুম কুমারীর গুপ্ত কথা। ছোট বউ, ও ছোট বউ, ছোট বউ কই? ডাক না তাকে। খাবে কখন আর? রাত কি হয়নি? জ্যৈষ্ঠ মাস, পল্লীগ্রামের রাত্রি এক প্রহর অতীত হইয়াছে। কর্তাদের এবং বাড়ির অন্যান্য পুরুষগণের আহার সমাপ্ত হইয়াছে। রান্নাঘরে বসিয়া বড়গিন্নি হরিনামের মালা ফিরাইতে ফিরাইতে ওই কথাগুলি বলিলেন। বড় মেয়ে সাবিত্রী বলিল, কোথায় পড়ে ঘুম হচ্ছে বোধ হয়। যা তো সুরি, খুঁজে তাকে উঠিয়ে নিয়ে আয়। সুরবালা গজর গজর করিতে করিতে ছোট বউকে খুঁজিতে গেল। একতলা, দোতলা, তিনতলার ঘরে ঘরে, বারান্দায় বারান্দায়, নানা সম্ভব অসম্ভব স্থানে সুরবালা ছোট বউকে খুঁজিয়া বেড়াইল, কিন্তু কোথাও তাহাকে দেখিতে পাইল না। অবশেষে ছাদের সিঁড়িতে উঠিল। ছাদ অন্ধকার। দ্বারের নিকট দাঁড়াইয়া সভয়ে অনুচ্চ কণ্ঠে হাঁকিল, ছোট বউ, ও ছোট বউ, কুমি, ও কুমি, কুমিলো। পোড়ারমুখী হতভাগী বাঁদরি, কই এখানেও তো দেখছি নে। বলিয়া নিচে নামিয়া গিয়া ছোট বউয়ের অপ্রাপ্তি সংবাদ সকলকে জানাইল। শুনিয়া গৃহিণীরা বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিলেন। মেজগিন্নি অর্থাৎ কুমি বা কুমকুম কুমারী যাহার পুত্রবধূ, সে নিজে গিয়া বাড়িময় অন্বেষণ করিতে লাগিলেন, কিন্তু কোথাও তাহাকে পাইলেন না। বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করা হইল, কিন্তু সন্ধ্যার পর ছোট বউকে দেখিয়াছে এমন কথা কেহই বলিল না। তখন বড়গিন্নি বলিলেন, ও মা, এ কি সর্বনাশ হলো রে? হ্যাঁ, আমার যে বুকটা কাঁপছে। বধূদের কন্যাদের মুখ শুকাইয়া গেল। গৃহিণীদের মনে একটা ঘোর আশঙ্কার ছায়া পড়িল। একজন উঠানের চারিদিকে ঘুরিয়া আসিয়া বলিল, সদর দরজা, দুই খিড়কির দরজা সবই তো বন্ধ। ছোট গিন্নি বলিলেন, রাত 10টা বাজে, দরজা বন্ধ হবে না? সন্ধ্যার সময় তো সব দরজাই খোলা ছিল, তখন থেকেই তো সে বাড়িতে নেই। কর্তারা আহারান্তে তখন নিজ নিজ শয়নকক্ষে প্রবেশ করিয়াছেন। বয়স্ক পুত্রগণ কেহ বা শয়ন করিয়াছে, কেহ কেহ বা বৈঠকখানা ঘরে বসিয়া বন্ধু বান্ধব সহ তখনও তাসপাশা চালাইতেছে। গৃহিণীরা স্থির করিলেন কর্তাদের খবর দেওয়া উচিত। বড়গিন্নি তখন হরিনামের মালা হস্তে দ্বিতলে স্বীয় শয়নকক্ষ অভিমুখে প্রস্থান করিলেন। এই ছোট বউয়ের নাম কুমকুম কুমারী। এখন বয়স 16 বৎসর। আজ 3 বৎসর সে শ্বশুর ঘর করিতেছে। পিতার নাম হারাধন বসু। পার্শ্ববর্তী গ্রামে তিনি একজন সম্পন্ন গৃহস্থ। এইটি তাহার একমাত্র কন্যা। বাপ আদর করিয়া মেয়ের নাম রাখিয়াছিলেন কুমকুম কুমারী, কিন্তু গোড়াতেই যাহার কু এবং মাঝেও কু, সে কি আর কখনো সু হইতে পারে? এই কারণেই হোক অথবা জন্ম নক্ষত্রের ফলেই হোক, বাল্যকালেই কুমকুম অত্যন্ত দুষ্ট ও দুর্দমনীয় হইয়া উঠিয়াছিল। পাড়ার পুকুরে ছিপ হাতে করিয়া সে মাছ ধরিতে ভালোবাসিত। ভাইদের ঘুড়ি লাটাই লইয়া ছাদে উঠিয়া ঘুড়ি উড়াইত। প্রতিবেশীদের বাগানে বেড়া ভাঙিয়া ঢুকিয়া স্বচ্ছন্দে গাছে উঠিয়া ফল চুরি করিয়া খাইত। এই সকল কারণে পিতামাতার নিকট কুমকুমকে সময়ে সময়ে প্রহারও খাইতে হইত কম নয়। এমনকি তার নামে পাড়ায় এই ছড়াই প্রচলিত হইয়া উঠিয়াছিল, কুমকুম তোর পিঠে দুম দুম। একদিন এক সমবয়সী বালক
কুমকুমের সহিত বিবাদ করিয়া উপরি উক্ত ছড়াটি বলিতে বলিতে এবং হস্ত দ্বারা দুমদুমের ইঙ্গিত করিতে করিতে তাহাকে খেপাইতে থাকে। কুমকুম ছুটিয়া গিয়া তাহার গলা ধরিয়া খুব খানিকটা ঝাঁকুনি দিয়া তাহাকে এমন ধাক্কা মারিয়াছিল যে ছেলেটা টাল খাইয়া পড়িয়া যায় এবং তাহার নাক হইতে ঝরঝর করিয়া রক্ত ঝরিতে থাকে। এই সকল ব্যাপার দেখিয়া শুনিয়া গ্রামের প্রবীণারা কুমকুম সম্বন্ধে যে সকল ভবিষ্যৎবাণী করিতেন তাহা সুরুচি সঙ্গত নহে এবং সেগুলি কুমকুমের পিতামাতার কর্ণে যে মধুবর্ষণ করিত না ইহাও নিঃসংশয়ে বলা যায়। পিতামাতার স্নেহ আদরে প্রতিপালিত হইয়া কুমকুম ওরফে কুমি ক্রমে 11 বর্ষে পদার্পণ করিল। তখন তাহার জন্য পাত্র অন্বেষণ আরম্ভ হইল। মেয়েটি দেখিতে শ্যামবর্ণ, তবে মুখশ্রী ভালো, চুল বেশ ঘন এবং বড়, একমাত্র মেয়ে, বেশি দূরে বিবাহ দিতে পিতামাতার মন সরিল না। বৎসর খানেক খোঁজাখুঁজির পর একটি সুপাত্র মিলিল। পার্শ্ববর্তী গ্রামের যদুনাথ মিত্র মহাশয়ের পুত্র নির্মল কুমার। ছেলেটি গ্রাম্য বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তখন কলিকাতায় কলেজে এফএ পড়িতেছে। দেখিতে শুনিতেও ভালো। শুভ দিনে শুভ লগ্নে বিবাহ হইয়া গেল। কুমি কাঁদিতে কাঁদিতে পালকিতে চড়িয়া শ্বশুর বাড়ি গেল। কুমকুমের শ্বশুর বাড়ি বৃহৎ বাড়ি। বাড়ির পশ্চাতে প্রাচীর ঘেরা বৃহৎ বাগান, তাহার মধ্যে পুষ্করিণী ও বহুজাতীয় ফলবান বৃক্ষ। শ্বশুরেরা 3 ভাই, হরিনাথ, যদুনাথ ও কুমুদনাথ। 3 ভাই একত্রে আছেন। 3 গৃহিণী। তাহাদের প্রত্যেকের পুত্র, কন্যা, বধূ, নাতি, নাতিনী তো আছেই, তাহা ছাড়া অন্যান্য আত্মীয় স্বজনেরও অভাব নাই। চাষবাসও বিস্তৃত পরিমাণে আছে। চাকর, কৃষাণ প্রভৃতির সংখ্যাও অল্প নহে। চাষের বলদ ও দোহাল গাই রাখিবার সুবিস্তীর্ণ পাকা গোহাল বাড়িটি নির্মাণে যাহা ব্যয় হইয়াছিল তাহাতে অনায়াসে একটি ছোটখাটো গৃহস্থ পরিবারের আবাসবাটি নির্মিত হইতে পারে। শ্বশুর বাড়িতে এই জনবহুলতা দেখিয়া কুমকুমের প্রাণ যেন হাঁফাইয়া উঠিল। বউ সাজিয়া ঘোমটা দিয়া চুপ করিয়া বসিয়া থাকাও তাহার পক্ষে বড়ই বিড়ম্বনা হইয়া উঠিয়াছিল। তাই সে 3য় দিন বিকালে তাহাকেও কিচ্ছুটি না বলিয়া এক সুযোগ মতো শ্বশুরালয় হইতে চম্পট দিল। পথঘাট তাহার অপরিচিত নহে। প্রায় 150 ক্রোশ হাঁটিয়া সন্ধ্যার প্রাক্কালে পিতৃভবনে গিয়া উপস্থিত হইল। ঘরমাক্ত কলেবরে ধূলিধূসরিত বসনে মেয়েকে এইভাবে গৃহে আসিতে দেখিয়া তাহার পিতামাতা হাসিবেন কি কাঁদিবেন অথবা রাগই করিবেন কিছুই স্থির করিতে পারিলেন না। বেহাই বাড়ির দুশ্চিন্তা দূরীকরণার্থ তৎক্ষণাৎ লোক ছুটাইয়া দিলেন। অপর একজন গরুর গাড়ি আনিতে গেল। স্বামী স্ত্রী উভয়ে মিলিয়া কন্যা সঙ্গে লইয়া পুনরায় তাহাকে শ্বশুর বাড়ি পৌঁছাইয়া দিলেন। কুমকুমের পিতা তাহার শ্বশুরগণের নিকট এবং মাতা অন্তঃপুরে গৃহিণীদের কাছে অনুনয় বিনয় ও তোষামোদ করিয়া তাহাদের রাগরোষ মিটাইয়া বাড়ি ফিরিয়া আসিয়াছিলেন। সেই কুমকুম এখন 16 বছরের হইয়াছে। সেই এখন এ বাড়ির ছোট বউ পদবী লাভ করিয়াছে। বয়োবৃদ্ধির সঙ্গে তাহার দুষ্টামি অনেকটা কমিয়াছে বটে, কিন্তু এখনো সে আদর্শ হিন্দু কুলবধূ হইয়া উঠিতে পারে নাই। এই পাড়াতেই তাহার 2-3টি সখী আছে, তাহারা এ গ্রামেরই মেয়ে। তাহাদের সঙ্গে কুমির বড় ভাব। তাহারা সর্বদাই এ বাড়িতে আসে। কুমকুমও মাঝে মাঝে শাশুড়ির বিনা অনুমতিতে তাহাদের বাড়ি বেড়াইতে যায়। এজন্য তাহাকে যথেষ্ট বকুনি খাইতে হয়, কিন্তু কিছুতেই তাহার এ কুঅভ্যাস দূর হইল না। বৈশাখের শেষে গ্রীষ্মের ছুটিতে কুমকুমের স্বামী নির্মল বাড়ি আসিল। কয়েকদিন পরে এই পাড়া বেড়ানো লইয়া নির্মল তাহাকে খুব বকিল। স্বামী স্ত্রীতে রীতিমতো ঝগড়া হইয়া গেল। নির্মলের এক বন্ধু তখন দার্জিলিংয়ে বায়ু পরিবর্তন করিতে গিয়াছিল। বাপ মার মত করিয়া রাগের ভরে নির্মল 2 সপ্তাহের জন্য দার্জিলিং চলিয়া গেল। ইহার 3টি দিন পরেই বাড়িতে এই বিষম বিভ্রাট। ছোট বউ কোথায় গেল? দ্বিতলে উঠিয়া স্বামী সাক্ষাৎ জন্য বড়গিন্নি শয়নকক্ষের দ্বারে গিয়া দাঁড়াইলেন। পালঙ্কের নিম্নে জলচৌকির উপর গুড়গুড়িতে তামাক সাজা রহিয়াছে। কলিকা হইতে অল্প অল্প ধূম উদ্গত হইতেছে, কিন্তু পালঙ্কে কেহ নাই।
গৃহিণী দেখিলেন সেই ঘরের কোণে একটি আমের ঝুড়ির নিকট বড়কর্তা বসিয়া আছেন। তন্মধ্যস্থ আমগুলি বাহির করিয়া আলোয় ধরিয়া একে একে পরীক্ষা করিতেছেন এবং সুপক্কগুলি পৃথক করিয়া রাখিতেছেন। এই আম বড়কর্তার বড় যত্নের। গোহাল বাড়ির সংলগ্ন যে গাছটি আছে এগুলি তাহারই ফল। বাগানের কোনো গাছেরই আম এগুলির তুল্য সুস্বাদু ও সুমিষ্ট নহে। এই আম গাছে কাহারও হাত দিবার পর্যন্ত হুকুম নাই। কর্তা স্বয়ং দাঁড়াইয়া থাকিয়া উপযুক্ত ফলগুলি পাড়াইয়া নিজ শয়নকক্ষে গুদামজাত করিয়া রাখেন এবং স্বহস্তে সাবধানে বিশেষ বিবেচনাপূর্বক যথাযোগ্য পাত্রে বন্টন করিয়া দেন। গিন্নি মুহূর্তকাল কর্তার কার্য দেখিয়া ভিতরে প্রবেশ করিয়া অনুচ্চস্বরে বলিলেন, ওগো শুনছ, এখন আম বাছা রাখো দেখি, এদিকে যে বড় বিপদ। আম্র নির্বাচনে কর্তা এমনই তন্ময় হইয়াছিলেন যে স্ত্রীর কথা তাহার কর্ণগোচরই হইল না। গৃহিণী এবার একটু নিকটস্থ হইয়া বলিলেন, ওগো শুনছ, এদিকে যে সর্বনাশ হয়ে গেল। কর্তার তখন চমক ভাঙিল। হ্যাঁ, কেন, কি হয়েছে বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। গৃহিণী পুনরুক্তি করিলেন, সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়েছে, ছোট বউকে পাওয়া যাচ্ছে না। কর্তা নিকটে সরিয়া আসিলেন, বলিলেন, বলো কি? হ্যাঁ, কখন থেকে? গৃহিণী বলিলেন, সন্ধ্যার আগে তো বাড়িতেই ছিল, বাড়িময় খোঁজা হয়েছে, কোথাও সে নেই। সকলকেই জিজ্ঞাসা করা হয়েছে, সন্ধ্যার পর আর কেউ তাকে দেখেনি। কর্তা গুম হইয়া নিজ কেশ বিরল মস্তকে ধীরে ধীরে হস্ত সঞ্চালন করিতে করিতে 2 মুহূর্তকাল চিন্তা করিলেন। শেষে বলিলেন, বৌমা গা ধুতে গিয়েছিল কি? একলা গা ধুতে গিয়ে যদি ডুবে ডুবে থাকে? কার সঙ্গে গা ধুতে গিয়েছিল কিছু খবর নিয়েছ? গৃহিণী বলিলেন, কই না তো, তা তো নিইনি। কর্তা গম্ভীর স্বরে বলিলেন, হুঁ, একেই বলে স্ত্রী বুদ্ধি। যাও, সেইটা আগে ভালো করে জানো। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করে দেখি একবার বলিয়া গৃহিণী প্রস্থান করিতেছিলেন। কর্তা বলিলেন, আর শোনো, যদুকে আর কুমুদকে আমার কাছে একটু ডেকে দিয়ে যাও তো। বলিয়া হরিনাথ বাবু বিছানায় বসিয়া উত্তেজিত চিত্তে গুড়গুড়ি টানিতে লাগিলেন। এই তলার অপর প্রান্তে মেজকর্তা ও ছোট কর্তার শয়নগৃহ। বড়গিন্নি মেজকর্তাকে খবর দিয়া ছোট দেবরের ঘরে প্রবেশ করিয়া দেখিলেন তিনি বিছানায় পড়িয়া এক মনে একখানি বহি পড়িতেছেন। বাংলা উপন্যাসের ইনি একজন অক্লান্ত পাঠক, স্থানীয় লাইব্রেরির সেক্রেটারি। চমকপ্রদ অথবা লোমহর্ষক কোনো উপন্যাসের বিজ্ঞাপন দেখিলেই তিনি তৎক্ষণাৎ লাইব্রেরির জন্য তাহা অর্ডার দিয়া থাকেন এবং ভিপি আসিলে প্রথমে স্বয়ং তাহার রসাস্বাদ গ্রহণ করিয়া তারপর লাইব্রেরিভুক্ত করেন। বড়গিন্নি ইহাকে সংবাদটি দিয়া নিম্নে আসিয়া সকল বধূ সকল কন্যাকে জিজ্ঞাসা করিলেন, কিন্তু আজ কোন দলের সঙ্গেই ছোট বউ যে গা ধুইতে গিয়াছিল এমন সংবাদ পাওয়া গেল না। 3 কর্তা তখন একত্র হইয়া পরামর্শ করিতে লাগিলেন। বয়স্ক পুত্রেরাও আসিয়া যোগদান করিল। গৃহিণীরা নবীনারা সকলে বাহিরে বসিয়া শুনিতে লাগিলেন। বড় কর্তা বলিলেন, গা ধুইতে গিয়া খুব সম্ভবত সে খিড়কির পুকুরেই ডুবিয়া গিয়াছে। একা গিয়াছিল, তাহাতেই এই দুঃসংবাদ এতক্ষণ কেহ জানিতে পারে নাই। অথবা হয়তো বাগানে তাহাকে সাপে কামড়াইয়াছে, সেইখানেই সে মরিয়া পড়িয়া আছে। বাগানটা একবার ভালো করিয়া দেখা আবশ্যক। পুত্রগণের মধ্যে সাহসী ও বলিষ্ঠ 2 জন তখনই বাঁশের লাঠি ও হ্যারিকেন লণ্ঠন লইয়া বাগানে ছুটিল। বাগান পুকুর ঘাটের চারিপাশ তন্ন তন্ন করিয়া খুঁজিয়া আসিল, কিন্তু কোথাও কোনো চিহ্নই নাই। ছোট কর্তা বলিলেন, তাহার সন্দেহ হয়তো কোনো দুর্বৃত্ত বদমায়েশ পাঁচিল টপকাইয়া বাগানে আসিয়া তাহাকে বলপূর্বক ধরিয়া লইয়া গিয়াছে, কিন্তু এটা কেহই সম্ভব বলিয়া মনে করিল না। মেজকর্তা অর্থাৎ কুমকুম যাহার পুত্রবধূ, তিনি বলিলেন, আমার মনে হয় ভুলি কি খেদি কি মনোরমা
পাড়ার কারুর একটা বাড়িতে সন্ধ্যার আগে সে বেড়াতে গিয়াছিল, আর কোনো অভাবনীয় কারণে আসতে পারেনি, কিংবা হয়তো পালিয়ে গিয়ে দেখো বাপের বাড়িই চলে গেছে। অনেকেই বলিলেন, এতদিন পরে আবার পলাইয়া বাপের বাড়ি যাইবে, ইহা সম্ভব কি? তবে ভুলি, খেদি বা মনোরমাদের বাড়ি গিয়া থাকিতে পারে, কিন্তু সেখানে আটকাইয়া পড়ারই বা কি কারণ ঘটিতে পারে? যদি হঠাৎ অসুখ বিসুখ করিয়া থাকে, তবে তো তাহারা কি এতক্ষণে খবর দিত না? তিন কর্তা এবং বড় গিন্নিতে মিলিয়া অনেকক্ষণ পরামর্শ হইল। কিন্তু এই রাত্রে আমাদের ছোট বউ তোমাদের বাড়িতে আছে কি, এ সন্ধান লইতে প্রতিবেশীদের গৃহে লোক পাঠানো কাহারও মত হইল না। কারণ আর একটা অব্যক্ত আশঙ্কা সকলের মনে জাগিতেছিল। এখন এ সম্বন্ধে কোনরূপ গোলযোগ করা নিতান্ত নির্বুদ্ধিতার কার্য হইবে। তবে কুমকুমের পিত্রালয়ে গোপনে লোক পাঠাইতে আপত্তি নাই, এবং তাহা পাঠানোও হইল। ডিটেকটিভ উপন্যাস ভক্ত ছোট কর্তা বারংবার বলিতে লাগিলেন, নিশ্চয়ই ছোট বউ কোনো গুন্ডা বা ডাকাইতের হাতে পড়িয়াছে, পুলিশে সংবাদ দেওয়া আবশ্যক। কিন্তু তাহার মতে কেহই মত দিল না। রাত্রি 2টার সময় কুমকুমের পিত্রালয় হইতে লোক ফিরিয়া আসিয়া সংবাদ দিল, কুমকুম সেইখানেও যায় নাই। সে রাত্রে বাড়ির অনেকেই আপন শয্যায় গেল না, যে যেখানে পাইল পড়িয়া রহিল। বিষম দুশ্চিন্তা ও মানসিক উদ্বেগে রাত্রি শেষ হইল। শেষ রাত্রে বড় কর্তা মহাশয় ঘুমাইয়া পড়িয়াছিলেন। হঠাৎ তাহার নিদ্রা ভঙ্গ হইল। ছোট ভাই কুমুদ তাহাকে ডাকিতেছেন, বর্দা, বর্দা, বর্দা উঠুন, ছোট বউয়ের সন্ধান পাওয়া গিয়েছে। বড় কর্তা ধর্মর করিয়া উঠিয়া বসিলেন, বলিলেন, হ্যাঁ, কোথায় কোথায়? ছোট কর্তা মুখখানা পেচকের মতো গম্ভীর করিয়া বলিলেন, আমার কথা তো তখন কেউ শুনলেনই না আপনারা। কে তাকে হত্যা করে গোয়াল বাড়ির ছাদের উপর লাশ তুলে রেখে চলে গেছে। হ্যাঁ, লাশ? লাশ তুলে রেখে চলে গেছে? মানে খুন করেছে? হ্যাঁ, কি সর্বনাশ! তুমি কি করে জানলে? ছোট কর্তা বলিলেন, এই মাত্র আমি গাড়ুটি হাতে করে মুখ হাত ধোবার জন্যে পুকুর ঘাটের দিকে যাচ্ছিলাম। গোয়াল বাড়ির কাছে গিয়ে দেখি ছাদের আলসের উপরটায় একখানা শাড়ির আঁচল ভোরের হাওয়ায় ফুরফুর করে উঠছে। পার দেখেই আমি চিনতে পারলাম, আরে ও শাড়ি তো গত মাসে আমি ওর জন্য কিনে এনেছিলাম। বড় কর্তা কাপড় পরিতে পরিতে পালঙ্ক হইতে নিম্নে অবতরণ করিয়া বলিলেন, ও, শুধু শাড়িই দেখেছ? তবে লাশের কথা বললে যে? ছোট কর্তা অত্যন্ত বিজ্ঞচিত ভাব ধারণ করিয়া কহিলেন, শুধু কাপড়খানা ছাদের ওপর উঠবে কি করে বর্দা? কাপড় যখন রয়েছে তখন লাশও নিশ্চয়ই ওই ছাদের ওপরেই আছে। আরে এই সবই তো ক্লু কিনা? লাশটা আলসের জন্যে দেখা যাচ্ছে না। চলো চলো, ছাদে উঠে আগে দেখা তো যাক। ছোট কর্তা বলিলেন, এই না না দাদা, অমন কাজটি করবেন না। এখন প্রথম কর্তব্য পুলিশে খবর দেওয়া। লাশ যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থাতেই পুলিশ এসে আগে দেখুক, এই হচ্ছে নিয়ম। তবে ঠিক সুরথাল হবে। ডিটেকটিভ এসে ক্রমে খুনের কিনারা করবে। ছাদে কিন্তু এখন আমাদের কারোর ওঠা উচিত নয়। বড় কর্তা বলিলেন, আরে না না, কি বলছোটা কি তুমি? চলো চলো, আগে ছাদে চলো, আগে আমরা গিয়ে দেখি। বলিয়া কর্তা শুধু পায়েই ছুটিলেন। বাড়ির অপর কেহ তখনও জাগে নাই, এমনকি ভৃত্যেরাও ঘুমাইতেছে। মেজ ভাইকেও জাগাইয়া তিনজনে নামিলেন। উঠান পার হইয়া গোহাল বাড়ির নিকটবর্তী হইয়া সকলে দেখিলেন ছাদের আলিশার উপর একখানা শাড়ির প্রান্তভাগ বাতাসে উড়িতেছে বটে। কিছু দূরেই একখানা মই পড়িয়াছিল। মেজকর্তা সেখানা টানিয়া আনিয়া ছাদে লাগাইয়া তাহাতে উঠিয়া পড়িলেন। তিনি উপরে উঠিলে বড় কর্তা জিজ্ঞাসা করিলেন, কি দেখছ? মেজকর্তা বলিলেন, ছোট বৌমাই তো বোধ হচ্ছে। ছোট কর্তা জিজ্ঞাসা করিলেন, রক্তের কোনো চিহ্ন আছে? মেজকর্তা উত্তর করিলেন, কই, না, সেরকম তো কিছু দেখছি নে। ও, বুঝেছি, তাহলে অস্ত্রাঘাত করেনি, বিষ প্রয়োগ কিংবা গলা টিপে মেরেছে।
বলিয়া তিনিও মই বাহিয়া ছাদে উঠিয়া পড়িলেন। পশ্চাৎ পশ্চাৎ বড় কর্তাও কষ্টে সৃষ্টে উঠিলেন। তিনজনে দাঁড়াইয়া লাশের পানে এক দৃষ্টে চাহিয়া রহিলেন। হঠাৎ বড় কর্তা বলিলেন, ওহে, এ নিঃশ্বাস পড়ছে যে, বলিয়া তিনি উচ্চস্বরে ডাকিলেন, ছোট বৌমা, ও ছোট বৌমা। এই শব্দে লাশ পাশ ফিরিল, চক্ষু মেলিল এবং তিন শ্বশুরকে তথায় সমবেত দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিয়া মাথায় ঘোমটা টানিয়া নিল। বড় কর্তা বলিলেন, নারায়ণ নারায়ণ, শ্রীগুরু রক্ষা করেছেন। ওহ, বলিয়া দুই হস্তে মস্তক ধারণ করিয়া সেইখানেই বসিয়া পড়িলেন। বসিয়া ছাদের চারিদিকে ইতস্তত দৃষ্টিপাত করিতে লাগিলেন। দেখিলেন বহু সংখ্যক আমের আঁটিও খোলা পড়িয়া আছে, কতক বা শুষ্ক ও পুরাতন, আবার কতকগুলি বা সদ্যভুক্ত। দেখিয়া তিনি এই গুপ্ত রহস্যের সূত্র পাইলেন। মেজকর্তা ক্রোধের স্বরে বলিলেন, বৌমা, তুমি এখানে এলে কি করে? বউ নীরব, বেশি করিয়া ঘোমটা টানিয়া নিল। বড় কর্তা তখন উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, সেসব কৈফিয়ত পরে হবে ক্ষণ, আমি সমস্তই বুঝতে পেরেছি। এখন তোমরা সব নামো দেখি, আমিও নেমে যাচ্ছি। তারপর বৌমা, তুমি আস্তে আস্তে খুব সাবধানে নেমে এসো। কিচ্ছু ভয় নেই তোমার মা, কেউ তোমায় বকবে না, কিচ্ছুটি বলবেও না। বাড়ির লোক এখনো কেউ ওঠেনি, এই বেলা নেমে এসো, কেউ দেখতে পাবে না। মেজকর্তা নামিলেন, তৎপশ্চাৎ বড় কর্তাও নামিয়া গেলেন। মই নামিতে বৌমা পাছে পড়িয়া যান, এই আশঙ্কায় মেজকর্তা একটু আড়ালে দাঁড়াইয়া অপেক্ষা করিতে যাইতেছিলেন। বড় কর্তা তাহার হাত ধরিয়া টানিয়া বলিলেন, এসো এসো, কিছু ভয় নেই, ওসব ওদের অভ্যেস আছে। ভাইদের লইয়া তিনি গৃহের ভিতর প্রবেশ করিলেন। বড় দাদার আচরণ ও কথাবার্তা উভয় ভ্রাতার নিকট প্রহেলিকার মতো বোধ হইতেছিল। তাহারা অবাক হইয়া প্রশ্নপূর্ণ দৃষ্টিতে জ্যেষ্ঠের পানে চাহিয়া রহিলেন। বড় কর্তা তখন বলিলেন, কাল বিকেল বেলা আমি যখন বাগানে যাচ্ছিলাম, তো তখন দেখলাম মইখানা গোয়ালের পিছন দিকে লাগানো রয়েছে। তো দেখে বললাম যে, মইখানা এখানে কে এনে রাখলে রে? কেষ্টাকে ডেকে সেখানে সরিয়ে ফেললাম। তখন কি আর জানি যে ছোট বৌমা সেই মই দিয়ে ছাদে উঠে বসে আছেন। এত বড় একটা রহস্য এত সহজে মীমাংসা হইয়া যায় দেখিয়া ছোট কর্তা ক্ষুণ্ণ স্বরে জিজ্ঞাসা করিলে, মই দিয়ে ছোট বৌমা গোয়ালের ছাদেই বা উঠতে যাবেন কেন? বড় কর্তা বলিলেন, কেন? আমার পিণ্ডি চটকাতে, আর কেন? আম খেতে উঠেছিল বোধহয়, ছাদময় তো আমের খোলা আর আঁটি ছড়ানো রয়েছে দেখলাম। এতক্ষণে বেশ ফর্সা হইল। গৃহিণীরা জাগিলেন, বাড়ির সকলে জাগিল। সকলেই ব্যাপারটা কি জানিবার জন্য ছোট বউকে ঘিরিয়া বসিল। বড় কর্তার আশ্বাস সত্ত্বেও বকুনি যে তাহাকে একেবারেই খাইতে হইল না এমন নহে। ক্রমে প্রকাশ পাইল, গত দিবস বিকালে মুখুজ্জেদের মনোরমা এবং কুমকুম দুজনে আম খাইবার জন্য গোহালের পশ্চাতে মই লাগাইয়া ছাদে উঠিয়াছিল। গোটা কতক আম খাইয়া মনোরমা নামিয়া যায়। কুমকুম বলে, আমি এই আমটা খেয়েই নামছি। নামিবার সময় সে আর মই পায় নাই, লজ্জায় কাহাকেও ডাকিতেও পারে নাই। গাছের অনেকগুলা ডাল ঘন পল্লব ও প্রচুর ফলের ভারে অবনত হইয়া গোহালের ছাদ প্রায় স্পর্শ করিয়াছে। ডালপালা সরাইয়া ছাদের সে কোনটায় কেহ গিয়া বসিলে নিম্নের লোক তাহাকে দেখিতে পায় না। যতক্ষণ আলো ছিল ততক্ষণ কুমকুম সেই আমঝোপের ভিতর লুকাইয়া বসিয়াছিল। বেশ অন্ধকার হইলে আবার ডালপালা সরাইয়া বাহির হইয়া খোলা ছাদে আসে। অনেক রাত্রি অবধি সেখানে সে চুপ করিয়া বসিয়া থাকিবার পর শেষে ঘুমাইয়া পড়িয়াছিল। জেরায় ইহাও প্রকাশ পাইল যে শুধু কুমকুম ও মনোরমাই নহে, এ বাড়ির অন্যান্য মেয়ে ও বধূরাও মাঝে মাঝে এইরূপভাবে ছাদে উঠিয়া গোপনে আম্রভক্ষণ করিয়া থাকে। তবে এদিন যে কুমকুম ও মনোরমা আম খাইতে গিয়াছিল এ কথা তাহারা জানিত না। শেষ হলো
প্রথম গল্প। এবার শুরু করছি আজকের দ্বিতীয় গল্প। গল্পের নাম পুলিন বাবুর পুত্রলাভ। পুলিন বাবুর বয়স যখন 15 বৎসর মাত্র, সেই সময়েই একটি 10 বৎসর বয়স্কা বালিকার সঙ্গে তাহার বিবাহ হয়। এখন তাহার বয়স 30 এবং পত্নী সুশীলা সুন্দরীর বয়স 25 বৎসর হইয়াছে। কিন্তু অদ্যপি এই দম্পতি একটি সন্তানের মুখ দেখিবার সৌভাগ্য লাভ করিতে পারে নাই। ইহাতে দুইজনই মনক্ষুণ্ণ, বোধহয় সুশীলাই বেশি। পুলিনবাবু পাড়া গাঁয়ের ক্ষুদ্র জমিদার, তবে পাড়া গাঁয়ে বাস করিলেও তিনি নিজে পাড়া গেয়ে নহেন, কারণ প্রথমত গ্রামটি কলিকাতা হইতে অধিক দূরে নহে, রেলে 5-6 ঘন্টার পথ মাত্র। আর দ্বিতীয়ত বিবাহের পর কলিকাতায় গিয়া তিনি কিছুদিন লেখাপড়া করিয়া সভ্যভব্য হইবার সুযোগ পাইয়াছিলেন। কিন্তু তাহার পত্নী সুশীলা নির্জলা পাড়া গেঁ। আত্মীয় পরিবার পাড়া প্রতিবেশী যখন দেখিল যে সুশীলার বয়স 20 বৎসর হইয়া গেল তথাপি সন্তান হইল না, তখন সকলেই তাহাকে বাঁজা বলিয়া স্থির করিল। অনেকেই বলিতে লাগিল পুলিনের আবার বিবাহ করা উচিত, নচেত বংশলোপ অনিবার্য। পুরুষেরা বলিল, পুলিন যদি স্ত্রীর ভয় বিবাহে বিরত থাকিয়া পিতৃপুরুষের জলপিণ্ডের আশা নষ্ট করে, তবে তার তুল্য নরাধম আর জগতে নাই। স্ত্রীলোকেরা যাহারা প্রবীণা হইয়াছেন তাহারা বলিতে লাগিলেন, স্বার্থের জন্য স্বামীকে পুনরায় বিবাহ করিতে না দেওয়া সুশীলার অত্যন্ত গর্হিত কাজ হইতেছে, এবং এরূপ কার্য শুধু বর্তমান যুগেই নাকি সম্ভব। তাহাদের আমলে এরূপ ঘটিতে কখনো শোনা যায় নাই। তাহারা মাঝে মাঝে এই লইয়া সুশীলাকে মৃদু গঞ্জনা দিতেও ত্রুটি করেন না। এইরূপে উত্তক্ত হইয়া সুশীলা কিছুদিন হইতে স্বামীকে পুনরায় বিবাহ করিবার জন্য অনুরোধ করিতেছে, কিন্তু পুলিন সে কথা কানেই তুলেন না। সংসারে এখন সুশীলাই গৃহিণী, একটি বিধবা ননদ ও একটি বিধবা যা আছে, তাহারা সুশীলার বয়ঃকনিষ্ঠ। আজ গ্রামে একটি নিমন্ত্রণে গিয়া সুশীলা কয়েকজন গিন্নিবান্নি রমণীর তীক্ষ্ণ মন্তব্য শুনিয়া আসিয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছে স্বামীকে পুনরায় বিবাহ করিতে রাজি করিবে, নচেত গঙ্গায় ডুবিবে, অথবা বিষ খাইবে, অথবা পিত্রালয়ে চলিয়া যাইবে। তাহা সে এখনো স্থির করিতে পারে নাই। রাত্রে আহারাদির পর শয্যায় প্রবেশ করিয়া স্বামীর নিকট সুশীলা এই প্রসঙ্গ উত্থাপন করিল। পুলিন বলিল, দূর পাগলি। সুশীলা বলিল, এটা আমার পাগলামি হলো কিসে শুনি? বিয়ে করলে যদি একটি ছেলের মুখ দেখতে পাও, বাপ পিতামহ যদি জলপিণ্ডি পান, তো সেটা তোমার কি করা উচিত নয়? পুলিন বলিল, দেখো সুশী, বিয়ে আমি একটা কেন 10টা করতে পারি, কিন্তু জানো তো যেমন স্ত্রীলোক বাঁজা আছে তেমনি পুরুষ বাঁজাও আছে। এখন আমি যদি সেই রকম কোনো পুরুষ হই, তাহলে তো সে স্ত্রীরও সন্তান হবে না। চিরদিনের জন্যে মিছেই কেবল তোমায় সতীনের যন্ত্রণা দিয়ে যাব। সেটা কি ভালো? সুশীলা গম্ভীরভাবে বলিল, কে বললে যে ছেলে হবে না? তাছাড়া আমায় সতীনের যন্ত্রণা ভোগ করতে হবে, তারই বা মানে কি? কেন, তুমি কি নতুন বউ এনে আমাকে আর খেতে দেবে না, না পড়তে দেবে না, নাকি আমায় বিষ্ণয়নে দেখবে? সেরকম লোক তুমি নও, তা আমি বিলক্ষণ জানি। পুলিন পাশ ফিরিয়া পাশের বালিশ আঁকড়িয়া ধরিয়া বলিল, রাত 12টা বাজে, এখন একটু ঘুমোতে দেবে নাকি খালি গজর গজরই করবে? সুশীলা চুপ করিয়া গেল। 2 দিন পরে বেলা 9টার সময় পুলিন তাহার বৈঠকখানায় বসিয়া 2-1 জন প্রতিবেশীর সহিত আরামে ধূমপান ও গল্পগুজবে মগ্ন আছে। এমন সময় অন্তঃপুর হইতে তাহার তলব আসিল। হুঁকাটি একজনের হাতে দিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিয়া সে দেখিল নিম্নতলের ঢাকা বারান্দার উপর একখানি কুশাসন বিছাইয়া গ্রামের দৈবজ্ঞ ঠাকুর পাঁজি পুঁথি লইয়া বসিয়া আছেন। সুশীলা কক্ষ মধ্যে দ্বার দেশে দাঁড়াইয়া। পুলিন বারান্দায় উঠিয়া বলিল, ঠাকুর মশাই যে, প্রণাম হই। তা কতক্ষণ আসা হয়েছে?
বলিয়া তাহার পানে চাহিয়া অন্যের অলক্ষিতে একটু হাসিল। দৈবজ্ঞ ঠাকুর হস্তসংকেতে আশীর্বাদ করিয়া গম্ভীরভাবে উত্তর দিলেন, বেশিক্ষণ নয়, এই ঘণ্টাখানেক হলো এসেছি বাবা। আসলে মা লক্ষ্মী কালই আমায় ডেকে পাঠিয়েছিলেন, তা কাল আর সময় পাইনি, তাই আজ এসেছি। পুলিন ভিতরে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিল, কি হলো, তলব কেন গিন্নি? আর এই দৈবজ্ঞ ঠাকুরকেই বানিয়েছ কেন? ও, নিজের একটা সতীন টতিন ঠিক করেছ নাকি? ঠিকুজি কুষ্টি মেলাবে? সুশীলা বলিল, হ্যাঁ মেলাবো। তুমি এখন হাত পা ধুয়ে একটু গঙ্গা জল মাথায় দিয়ে ওই তসরের কাপড়খানা পরো দেখি। পুলিন বলিল, সুবোধ ও সুশীল স্বামী সর্বদা স্ত্রীর আঁচল ধরিয়া বেড়ায় এবং কখনো তাহার কথার অবাধ্য হয় না। সে যা পায় তাই খায়, গালিগালাজ সম্মার্জনী কিছুতেই আপত্তি করে না। তা আমি তসরের কাপড় পরে কি করব? সুশীলা বলিল, দৈবজ্ঞ ঠাকুর তোমার হাত দেখবেন। পুলিন বলিল, হাত দেখবেন? কি সর্বনাশ! কই, আমি তো নিজের কোনো অসুখ বিসুখ কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, খিদে অবশ্য পেট জ্বলে যাচ্ছে। এই সুশীলা, দোহাই তোমার, আমার ভাতটি যেন বন্ধ করো না। সুশীলা বলিল, যাও যাও, বুড়ো বয়সে আর ঢং দেখে বাঁচি নে। সে হাত দেখা নয়, হাত দেখে উনি অদৃষ্টের ফলাফল বলে দেবেন। পুলিন শুনিয়া হাসিল, বলিল, তুমি তো জানোই সুশী, ওসবে আমার বিশ্বাস ফিশ্বাস নেই। নিচে কেন আমায় কর্মভোগ করাবে বলো তো? সুশীলা বলিল, সে তোমার বিশ্বাস নেই, কিন্তু আমার তো আছে। আমি যা বলি তা করো। স্ত্রীর পীড়াপিড়িতে অবশেষে পুলিনকে বাধ্য হইয়া তসর পরিয়া মাথায় গঙ্গা জলের ছিটা দিয়া দৈবজ্ঞ ঠাকুরের সম্মুখে গিয়া বসিতে হইল। ঠাকুর মহাশয় বলিলেন, কই দাও দেখি তো বাবা, ডান হাতখানি দাও। পুলিন হাত বাড়াইয়া দিল। সেখানি লইয়া ঠাকুর মহাশয় বলিলেন, যদিও বৌমা তোমার পুত্রভাগ্যটা জানবার জন্যেই বিশেষ ব্যস্ত হয়েছেন, তথাপি পরমায়ুটাই আগে পরীক্ষা করতে হয়। কেননা শাস্ত্র বলেছেন, পূর্বমায়ু পরীক্ষেত পশ্চ লক্ষণমেব চ। বাহ, আর এই যে বুড়ো আঙুলে ধনুরেখা রয়েছে, শাস্ত্র বলেছেন, ধনুর্যস্য ভবেৎপানো পঙ্কজং বাথতরণম তস্যৈ ঐশ্বর্যঞ্চ রাজ্যঞ্চ অশিতায়ুর্ভবেৎ ধ্রুবম। বাহ বাহ, এতে করে তোমার রাজোচিত ঐশ্বর্য আর ৮০ বছর পরমায়ু সূচিত হচ্ছে বাবা। আচ্ছা, এইবার তোমার পুত্র ভাগ্যটা একটু দেখি। এই বলিয়া তিনি পুলিনের পানিপার্শ্ব অত্যন্ত মনোযোগের সহিত দেখিতে লাগিলেন। তারপর হাতখানি ছাড়িয়া দিয়া সুশীলার পানে চাহিয়া বলিলেন, একটি পুত্র সন্তান তোমার স্বামীর অদৃষ্টতে রয়েছে দেখছি মা। সুশীলা ঘোমটার ভিতর হইতে জিজ্ঞাসা করিল, আর বিবাহ কটি? দৈবজ্ঞ ঠাকুর আরো কিছুক্ষণ হস্তরেখা পরীক্ষা করিয়া বলিলেন, বিবাহ তো একটিই দেখছি মা। আচ্ছা এসো তো মা, তোমার হাতখানি আর একবার দেখি। সুশীলা আসিয়া নিজ বাম হস্তখানি প্রসারিত করিয়া দিল। দৈবজ্ঞ ঠাকুর সেখানি লইয়া পরীক্ষা করিয়া বলিলেন, না, আমার কোনো ভুল হয়নি। তুমি তোমার স্বামীর সন্তানের জননী হবে মা, এ বিষয়ে কোনো সংশয় নেই। অতঃপর দৈবজ্ঞ ঠাকুর দক্ষিণান্ত হইয়া প্রস্থান করিলেন। পুলিন তসর ছাড়িয়া নিজ সাহেব বস্ত্র পরিধান করিতেছিল। সুশীলা তাহার কাছে গিয়া বলিল, বলি, হ্যাঁ গা, দৈবজ্ঞ ঠাকুরকে কত টাকা ঘুষ খাইয়েছে বলো দেখি? পুলিন বলিল, ঘুষ? ঘুষ আমি কি জন্যে খাওয়াবো? নইলে আমার 25 বছর বয়স হলো, এখনো আমি সন্তানের জননী হব বলে গেল কেন? হ্যাঁ? পুলিন বলিল, বাহ, সে আমি কি জানি। আমি তো তোমায় সাফ বলে দিয়েছি যে আমি ওসব বুজরুকি ফুজরুকি বিশ্বাস করি নে। তুমি নিজেই তো বলো যে তোমার বিশ্বাস হয়। এখন তুমি জানো আর তোমার ওই দৈবজ্ঞ ঠাকুরই জানে, আমি কি জানি। বলিয়া পুলিন বাহির হইয়া গেল। সুশীলা বসিয়া কিয়ৎক্ষণ ভাবিল,
তারপর ডাকিল, গেনির মা। ঝি গেনির মা আসিয়া বলিল, কেন গিন্নিমা? তুই যে কাল দৈবজ্ঞ ঠাকুরকে ডাকতে গিয়েছিলি, কর্তা কি তা জানতে পেরেছিলেন? গেনির মা বিস্মিত হইয়া বলিল, কর্তা জানতে পেরেছেন? তা কেমন করে বলবো বলো দেখি মা। ও হ্যাঁ, মনে হয়েছে। ঠিক তো, কাল যখন আমি দৈবজ্ঞ ঠাকুরের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছি, সামনেই দেখি কি কর্তা মশাই নাটি হাতে করে কোথা থেকে যেন বেরিয়ে আসতেছেন। তা আমায় দেখে জিজ্ঞাসা করলেন, কি জ্ঞানীর মা, এখানে কি করতে এসেছিলি? আমি তো মাথাটি নিচু করে বললাম, আগেই মা ঠাকুরন দৈবজ্ঞ ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন, তাই বলতে এসেছিলাম। সুশীলা রুষ্ট স্বরে বলিল, কই, আমাকে তো এসে তুই সেসব কথা কিছুই বলিসনি। গেনির মা বলিল, ও ভুলে গেছনু মা, ভুলে গেছনু। আর মা, এখন কি আর সব কথা মনে থাকে চাই? 10 ঘন্টাই হবে কি 20 ঘন্টাই হবে বয়স হলো। এখন তোমাদের রেখে যেতে পারলেই বাঁচি মা। অতঃপর সুশীলা দৈবজ্ঞ ঠাকুরের দর্শনবর্ষীয় পৌত্র উমাপদকে ডাকিয়া পাঠাইলেন। তাহাকে জিজ্ঞাসা করাতে সমস্ত কথাই সে প্রকাশ করিল। গতকাল বিকালে জমিদার বাবু তাহাদের গৃহে পদার্পণ করিয়াছিলেন এবং বৈঠকখানায় বসিয়া তাহার পিতামহের সহিত অনেকক্ষণ ধরিয়া কথাবার্তা কহিয়াছেন। উপরন্তু উঠিবার সময় 10টা টাকা প্রণামী দিয়া আসিয়াছেন। শুনিয়া সুশীলা মনে মনে বলিল, সুশীলা বামনি আবার জানে নাকি? কেবল মরবে কবে তাই জানে না। আমার সঙ্গেই চালবাজি। আচ্ছা, আসুক মিনসে আজ বাড়ির ভিতর। স্ত্রীর পীড়াপিড়ি ও জেরায় পড়িয়া অবশেষে মিনসেকে স্বীকার করিতেই হইল যে ঘুষ দিয়া মিথ্যা সাক্ষী সৃষ্টি করারূপ দুষ্কার্য সে করিয়াছে, এবং নাক কান মলিয়া প্রতিজ্ঞা করিল যে এরূপ কার্য আর কখনো তাহার দ্বারা হইবে না। আষাঢ় মাস, আকাশ ঘন ঘটায় সমাচ্ছন্ন। সুশীলা তখন শয়নকক্ষের জানালার কাছে বসে আকাশের গায়ে নীরদ ও সৌদামিনীর খেলা দেখিতেছিল। তার মনটা বড় ভালো নাই, কারণ তার স্বামী 3-4 দিনে ফিরিব বলিয়া একটা বিবাহের নিমন্ত্রণে কলিকাতায় গিয়াছিলেন। আজ সপ্তাহ অতীত হইল, আজিও তিনি ফিরিলেন না বা কোনো সংবাদও পাঠাইলেন না। এই সময় গেনির মা আসিয়া প্রবেশ করিল। সে ধীরে ধীরে প্রভুপত্নীর নিকট অগ্রসর হইয়া গিয়া বলিল, মা, একটা বিষম খবর শুনে এলাম এখনই। সুশীলা তাহার পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কি খবর রে গেনির মা? কর্তা নাকি শুনলাম কলকাতায় গিয়ে একটা বিয়ে করেছেন। বিয়ে করেছেন? ধুত, কে বললে গিয়ে তোকে? স্বপ্ন দেখছিস নাকি? না গো মা, স্বপ্নি দেখবো কেন? ঘোষেদের জি পেশন্য তো বললে। কি বললে? ঘোষজা মশাই তো মাসখানেক বাড়ি ছিল নাকি না, ওই হাইকোর্টে তেনার শালার কি একটা মোকদ্দমা চলছিল, তাই সে সেখানে গিয়েছিল। কাল বিকেলে ফিরে এসেছে। এসে ঘোষগিন্নির সঙ্গে বলা বলি করছিল, তাই তো পেশান্য বাইরে থেকে শুনেছে মা। সুশীলা রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল, আর কি কি বললে রে পেশান্য গেনির মা? গেনির মা বলিল, আর কি কি বললে? দাঁড়াও, মনে করে দেখি। 10 ঘন্টা বছর বয়স হলো তো, কোনো কথা কি আর মনে রাখতে পারি চাই? হ্যাঁ হ্যাঁ, আর বললে যে বউ নাকি বেশ ডাগর সাগর, যেমনি উপ তেমনি নেকা পড়া জানে। শুনিয়া সুশীলার মাথার ভিতরটা ঝিমঝিম করিতে লাগিল। তার চোখ দিয়া প্রায় জল বাহির হইবার উপক্রম হইল। মনে মনে ভাবিতে লাগিল, এতদিন যে জন্য আমি অনুনয় বিনয় করিতেছি, সেই কার্য করিলেই শেষে। তবে ওরূপভাবে আমাকে লুকাইয়া করিবার দরকার কি ছিল? কলিকাতায় যাইবার সময় সকল কথা খুলিয়া বলিলেই তো হইত। এরকম ভাবে আমাকে অপমান করিল কেন? আহারাদি শেষ হইলে সুশীলা ঘোষ গৃহিণীর সহিত সাক্ষাৎ করিবার উদ্দেশ্যে বাহির হইল। শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ ঘোষ এই গ্রামের একজন ক্ষুদ্র জমিদার। পুলিন ইহাকে দাদা সম্বোধন করিয়া থাকে।
খিড়কি দরজা দিয়া বাহির হইয়া বাগানে বাগানে সেই বাড়িতে যাওয়া যায়। সুশীলা অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখিল ঘোষগৃহিণী আহারান্তে পান খাইতে খাইতে তাহার চন্দনা পাখিকে পড়াইতেছেন। সুশীলাকে দেখিয়া তিনি ব্যস্ত সমস্ত হইয়া তাহাকে অভ্যর্থনা করিলেন এবং পরম সমাদরে ঘরের ভিতর লইয়া গিয়া বসাইলেন। কিয়ৎক্ষণ সাধারণ ভাবের কথাবার্তার পর সেখানে আর কেহ নাই দেখিয়া সুশীলা জিজ্ঞাসা করিল, শুনলাম বড়ঠাকুর কলকাতা থেকে ফিরেছেন? আমার উনি তো আজ 1 সপ্তাহ হলো কলকাতায় গেছেন, 3-4 দিনে ফেরবার কথা, তা আজও তো উনি ফিরলেন না। আমি তো তাই ভেবেই মরছি দিদি। ঘোষগৃহিণী বলিলেন, না না, কিচ্ছু ভাবনা নেই, ঠাকুরপো ভালোই আছেন, ওর সঙ্গে দেখা হয়েছিল যে। দেখা হয়েছিল? ওহ, যা হোক, ভালো আছে শুনে তবু নিশ্চিন্ত হলাম। আচ্ছা, ওর সঙ্গে কবে দেখা হয়েছিল দিদি? তা কি কিছু বললেন বড়ঠাকুর? হ্যাঁ, বললে তো, ওই পরশু বুঝি। কলকাতা নেমন্তন্ন ছিল তো, তো সেইখানে দুজনের দেখা হয়। নেমন্তন্ন ছিল? ও, কিসের নেমন্তন্ন ভাই? ঘোষগৃহিণী অন্যদিকে মুখ ফিরাইয়া বলিলেন, কে জানে, ওই বিয়ের না কিসের যেন একটা। তা কবে আসবে তা কি কিছু শুনলেন? হ্যাঁ, ওই তো বললেন তার আসতে এখনো সপ্তাহখানেক দেরি আছে। সুশীলা মনে মনে হিসাব করিল, পরশু বিয়ে হয়ে গেছে, কাল গেছে কাল রাত্রির, আজ ফুলশয্যে। শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলা সেরে বাড়ি ফিরতে এখনো সপ্তাহখানেক দেরি তো আছেই বটে। ঘোষগৃহিণী বলিলেন, কেন, তোমরা কি তার কোনো চিঠিপত্র কিছু পাওনি? না দিদি, গিয়ে অবধি একখানি চিঠিও লেখেননি। বলিয়াই সুশীলা আর আত্মসম্বরণ করিতে পারিল না, ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ঘোষগৃহিণী বলিলেন, ও কি ও কি ও কি ভাই, কাঁদছো কেন? দেখো দেখি, এই ঠিক দুপুরবেলায় স্বামীর কথা কইতে কইতে কি আর কাঁদতে আছে নাকি? তাতে তার অমঙ্গল হবে যে। বলিয়া তিনি স্নেহের হস্তে সুশীলার চক্ষু মুছাইয়া দিলেন। সুশীলা নিজ অঞ্চলেও মুখ চক্ষু মুছিয়া গ্রীবা উন্নত করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ দিদি, একটি কথা তোমায় জিজ্ঞাসা করি, তুমি কিন্তু সত্যি বলবে। যদি মিথ্যে বলবে তো আমার মাথা খাবে। তোমায় মা কালীর দিব্যি, মা মনসার দিব্যি, বাবা তারকনাথের দিব্যি, তোমায় বাবা বিশ্বনাথের দিব্যি, সে নাকি আবার বিয়ে করেছে। এই সকল ভীষণ দিব্যগুলি শুনিয়া ঘোষগৃহিণীর মুখখানি অত্যন্ত গম্ভীর ভাব ধারণ করিল। তিনি মুখখানি নত করিয়া বলিলেন, তোমায় কে বললে এরই মধ্যে এসব? সে যেই বলুক, কথাটা সত্যি তো নাকি? উনি তো তাই বললেন ভাই, কারুর কাছে প্রকাশ করতে আমায় মানা করেছিলেন। আমি তো কাউকে কিছু বলিনি, তবে তুমি শুনলে কি করে সে তুমিই জানো ভাই, আর ভগবান জানেন। আর কেউ দেখে এসে বলেছে বোধহয়। এইসব কথা কি আর চাপা থাকে? বলে ধম্মের ঢাক নাকি আপনিই বেজে ওঠে। তাই বেজেছে দিদি। আমি যখন জানতেই পেরেছি তখন আমার কাছে আর লুকিয়ে হবেটা কি বলো তো? যা যা তুমি শুনেছো আমায় সব বলো। ঘোষগৃহিণী যাহা বলিলেন তাহার মর্ম এই, বিবাহ করিবার কোনো ইচ্ছাই পুলিনবাবুর ছিল না, কেবল ঘটনাচক্রেই ইহা হইয়া গিয়াছে। গিয়াছিলেন একটা বিবাহের নিমন্ত্রণে, পুলিনবাবুও ঘোষ মহাশয়ও। কন্যার পিতা তাদৃশ ধনবান নহেন, কিন্তু কন্যাটি খুব সুন্দরী, আর লেখাপড়াও বেশ শিখিয়াছে, বয়সও একটু হইয়াছে, 15-16 বছরের কম হইবে না। ঘড়ি আংটি প্রভৃতি দান সামগ্রী একটু খেলো হইয়াছিল বলিয়া বরের বাপ আরো 200 টাকা অতিরিক্ত দাবি করিয়া বসেন। এই লইয়া বরপক্ষ কন্যাপক্ষে বিষাদ ও গালাগালি হওয়াতে বরপক্ষ বর উঠাইয়া লইয়া প্রস্থান করেন। মেয়ের জাত যায় দেখিয়া সভাস্থ সকলের অনুরোধে পুলিনবাবু নিতান্ত অনিচ্ছা সত্ত্বেই সেই মেয়েকে বিবাহ করিয়াছেন। এই বিবরণ শেষ করিয়া ঘোষগৃহিণী বলিলেন, তা ভাই কিছু দুঃখ করো না, জন্ম মৃত্যু বিবাহ এগুলো ভবিতব্য কি না, এতে মানুষের কোনো হাত নেই। তোমায় তো আর ভগবান ছেলেপিলে দিলেন না, দেখো এইবার যদি তোমার শ্বশুরের বংশটা রক্ষে হয়।
এতে দুঃখ করা তোমার উচিত নয় ভাই। সুশীলা বলিল, না না দিদি, তার জন্য আমি দুঃখ করব কেন? আমি নিজেই তো তাকে কতদিন ধরে বলছি, ওগো একটা বিয়ে করো, বিয়ে করো। তবু তো সে করলো না। ঘটনাচক্রে এবার হয়ে গেল। বাড়ি ফিরিয়া সুশীলা মনে মনে ভাবিতে লাগিল, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাই কি ঠিক? অত বড় কলকাতা শহরে সে ছাড়া কি আর কোনো পাত্র খুঁজে পাওয়া গেল না? বাড়ি ছাড়িবার ঠিক ১৩ দিন পরে পুলিন ফিরিয়া আসিল। তাহার অঙ্গে একটি নূতন সিল্কের পাঞ্জাবি, পরিধানে জরিপার ধুতি, স্কন্ধে জরিপার উড়ানি, পায়ে নূতন একজোড়া পাম্প শু এবং হাতের কবজিতে নূতন সোনার ঘড়ি। এতদ্ভিন্ন তাহার হাতে একটি নূতন চামড়ার ব্যাগও ছিল। সুশীলা তাহার স্বামীর এইরূপ শৌখিন বেশভূষা পূর্বে কখনো দেখে নাই। অনুমান করিল এগুলি হয়তো নূতন শ্বশুর বাড়ি হইতে প্রাপ্ত, অথবা উক্ত মধুপুরীতে গমন উপলক্ষে কৃত। হাতের ব্যাগ মেঝের উপর নামাইয়া রাখিয়া পুলিন জিজ্ঞাসা করিল, কেমন আছো? সুশীলা শুষ্ক স্বরে বলিল, ভালো আছি। তা এত দেরি তোমার? ওই কাজের ঝঞ্ঝাটে আর কি, বলিয়া পুলিন বস্ত্র পরিবর্তনে প্রবৃত্ত হইল। সুশীলা ভারী গলায় বলিল, তা দেরি করলে বেশ করলে, একখানা চিঠি লিখেও তো খবরটা দিতে হয় নাকি? এদিকে যে আমি ভেবে মরি। চটি জুতা পায়ে দিয়া শয্যা প্রান্তে বসিয়া পাখা নাড়িতে নাড়িতে পুলিন বলিল, ও তুমি বুঝি ভাবছিলে? তা অতটা আমার খেয়াল হয়নি। সুশীলা মনে মনে বলিল, নতুন রসে মজেছিল তো, পুরনোর কথা আর খেয়াল হবে কেন? প্রকাশ্যে বলিল, গিয়েছিল তো বন্ধুর ছেলের বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে, তাই এত কি ঝঞ্ঝাটে পড়ে গেলে শুনি? পুলিন আমতা আমতা করিয়া বলিল, আহ, ঝঞ্ঝাট? ঝঞ্ঝাট মানে আসলে মানে অর্থাৎ খবর পেলাম কি জানো, শুনলাম যে ওই হিমালয়ের জঙ্গলে একটা মস্ত বড় সাধু আছেন, ৩০০ বছর বয়স। তিনি ছেলেপুলে হবার জন্যে যেসব কবজ দেন তা নাকি একেবারে অব্যর্থ। তো তাই সেই সব কবজ আনবার জন্যেই সেই জঙ্গলে গিয়েছিলাম। উফ, সে বিরাট জঙ্গলে যেতে ৩ দিন, আসতে ৩ দিন, তাই আর তোমায় চিঠি লিখতে পারিনি। সেখানে তো আর খাম পোস্টকার্ড পাওয়া যায় নাকি না? সুশীলার মন ঘৃণায় জর্জরিত হইয়া উঠিল। একে তো এই প্রবঞ্চনা, তার উপর এত মিথ্যা কথার সৃষ্টি। ছি ছি। সে মুখ বাঁকাইয়া বলিল, সেই জঙ্গলে বোধহয় ভালো ভালো কাপড়, চাদর, পাম্পশু, হাতঘড়ি সব খুব সস্তা না? হ্যাঁ, সেইখানেই এসব কেনা হলো নাকি গো? পুলিন বলিল, না, এই সব কিছু কলকাতাতেই কিনেছিলাম। তা তোমার জন্যেও কিছু কিনে আনবো ভেবেছিলাম, কিন্তু টাকা ফুরিয়ে গেল। সুশীলা মনে মনে ভাবিল, হুম, এখন তো ফুরোবেই। প্রকাশ্যে বলিল, সে ভালোই হয়েছে। বেলা হলো, যাও এখন স্নান করে ফেলো। হ্যাঁ, স্নান করে দুটি খেয়ে শুয়ে পড়ি, আসলে গাড়িতে রাত্রে তো আর ঘুম হয়নি। সুশীলা মনে মনে বলিল, শুধু কাল রাত কেন, ১৬ বছরই অপসরই পেয়েছ, তার আগের করাত সে কি আর তোমায় ঘুমোতে দিয়েছে? পুলিন উঠিয়া স্নানাহার করিল, তারপর শয্যায় লম্বমান হইল, অবিলম্বে নিদ্রায় অবচেতন হইল। সুশীলা সেদিন আহারে বসিল বটে, কিন্তু তাহার নাম মাত্র, কিছুই খাইল না। বাটির অন্যান্য স্ত্রীলোকেরা এ সম্বন্ধে তাহাকে জিজ্ঞাসা করিলে বলিল, শরীরটা আজ আর ভালো নেই রে, বোধহয় জ্বর হবে। আহারান্তে সুশীলা নিজ শয়নকক্ষে গেল না, পাশের ঘরে গিয়া একখানা মাদুর বিছাইয়া শয়ন করিল, কিন্তু ঘুমাইতেও পারিল না। তাহার বুকের ভিতরটা কেমন যেন হু হু করিতেছিল, সর্বশরীরে যেন জ্বালা ধরিয়াছিল। ঘণ্টাখানেক এইরূপ শয্যাকণ্টকের যন্ত্রণায় ছটফট করিবার পর সে উঠিল। বাড়ির অন্যান্য সকলে তখন নিদ্রিত। সুশীলা নিজ শয়নকক্ষে গিয়া উপস্থিত হইল। পালঙ্কপরি স্বামী নিদ্রিত। তাহার মুখে মাঝে মাঝে হাসির রেখা ফুটিয়া উঠিতেছে, বোধহয় সে কোনো স্বপ্ন দেখিতেছে। সুশীলা স্থির করিল, নিশ্চয়ই সেই ১৬ বছরই পরীকেই স্বপ্নে দেখিতেছে।
ইচ্ছা হইল স্বামীর সেই হাসি মুখে এক কিল মারিয়া তাহার মুখের সমস্ত দাঁত ও সুখের স্বপ্ন ভাঙিয়া গুঁড়া করিয়া দেয়। শয্যার নিকটেই টেবিলের উপর নূতন চামড়ার ব্যাগটি ছিল। সুশীলা তাহা লইয়া পার্শ্বের কক্ষে গিয়া খুলিয়া ফেলিল। অন্যান্য জিনিসের সহিত তাহার মধ্য হইতে বাহির হইল কয়েকখানি ছাপা রঙিন কাগজ ও একখানি ফটোগ্রাফ। ফটোগ্রাফখানি একটি সুন্দরী যুবতীর প্রতিমূর্তি। বয়স 15-16 বৎসর হইবে। সুন্দর একখানি বারাণসী কাপড় পরা, সর্বাঙ্গে ভালো ভালো সব অলঙ্কার। সুশীলা নিশ্চয় করিল ইহাই বিবাহ সজ্জায় সজ্জিতা তাহার নবপত্নীর ছবি। সে প্রায় 1 মিনিট ধরিয়া ছবিখানির প্রতি একদৃষ্টে চাহিয়া তাহার রূপের খোঁজ অন্বেষণ করিতে লাগিল। তাহার মুখের হাসি ও দাঁড়াইবার ভঙ্গি দেখিয়া রাগে সুশীলার গা জ্বলিয়া উঠিল। গৃহস্থ ঘরের মেয়ের অত ঢং কেন? সে শুনিয়াছিল আজকাল কলিকাতা শহরের মেয়েরা যখন থিয়েটার, বায়োস্কোপ বা নিমন্ত্রণ আমন্ত্রণে যাইবার জন্য সাজগোজ করিয়া বাহির হয়, তখন তাহারা কুলবধূ অথবা বাইজি তাহা চেনা দুষ্কর। সুশীলা অস্ফুট স্বরে বলিল, মুখে আগুন, মুখে আগুন। লাল, সবুজ, হলদে কাগজগুলি খুলিয়া দেখিল সেগুলি বিবাহের প্রীতি উপহার, স্নেহাশিস প্রভৃতি। উপরে ছাপা আছে শ্রীমান ইন্দুভূষণ চট্টোপাধ্যায়ের সহিত শ্রীমতী বিভাবতী দেবীর শুভ পরিণয়। কিন্তু ইন্দুভূষণ লাল কালি দিয়া কাটিয়া তাহার উপর হাতে লেখা পুলিন বিহারী। জিনিসগুলি সমস্ত ব্যাগের মধ্যে পুনঃস্থাপন করিয়া সুশীলা চোরের মতো সন্তর্পণে গিয়া উহা পূর্বস্থানে রাখিয়া আসিল। তারপর ঘরের দ্বার বন্ধ করিয়া খালি মেঝের উপর উপুর হইয়া পড়িয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতে লাগিল। রাত্রে আহারের পর পুলিন শয্যা প্রান্তে বসিয়া গুড়গুড়িতে তামাক সেবন করিতেছিল। সুশীলা আসিয়া সেই শয্যার অপর প্রান্তে বসিয়া বলিল, তুমি এমন জোচ্চোর হলে কবে থেকে শুনি? হ্যাঁ? পুলিন বলিল, কেন, কি জোচ্চুরি করলাম আবার? কলকাতায় গিয়ে তুমি বিয়ে করে আসনি? পুলিন বলিল, বিয়ে? বিয়ে কি? কখন আবার বিয়ে করলাম আমি? তুমি স্বপ্ন দেখছো নাকি? সুশীলা বলিল, তাই বোধ হয়। তা বিভাবতীকে বেশ পছন্দ হয়েছে তো? পুলিন দুই চক্ষু কপালে তুলিয়া বলিল, বিভাবতী? বিভাবতী কে? ন্যাকামি রাখো না তোমার। তুমি ভেবেছো ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবাও টের পাবে না, না? কিন্তু ধম্মের ঢাক যে আপনিই বেজে ওঠে। আমি সব জানি, সব শুনেছি। বলিয়া সুশীলা জ্ঞানীর মা ও ঘোষগৃহিণীর নিকট যাহা শুনিয়াছিল সমস্তই বলিল। শুনিয়া পুলিন মাথাটি নিচু করিয়া অপরাধীর মতো বসিয়া রহিল। অবশেষে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, এই জন্যেই বলে, যার জন্যে চুরি করিস সেই বলে চোর। তোমারই অনুরোধে এই কাজ করা, আর এখন তুমি আমায় দুষছ? সুশীলা ঝংকার দিয়া উঠিল, হ্যাঁ, আমার অনুরোধেই যদি করা তো আমার কাছে এত লুকোচুরি কি জন্যে? সেটাও তোমার ভালো ভেবেই করেছিলাম সুশীলা। ভেবেছিলাম এখন তোমায় কিছু বলবো না, সে বউ সেইখানেই থাকবে। তারপর একটা ছেলে হলে তখন না হয় তোমায় সব ভেঙে বলবো। হাজার হোক, তুমি স্ত্রীলোক বই তো নও। সতীন হয়েছে শুনলে পাছে এখন তুমি দুঃখ পাও, সেই ভেবেই গোপন করেছিলাম আর কি। বলিয়া পুলিন অন্যদিকে মুখ ফিরাইয়া আবার তামাকটা নিতে মন দিল। সুশীলা কহিল, তুমি শোও, আমার জন্যে আর তোমায় ভাবতে হবে না। পুলিন বলিল, দিনের বেলা খুব ঘুমিয়েছি, এখনো আমার ঠিক ঘুম পায়নি। তামাকটা খেয়ে নিয়ে তারপর একখানা চিঠি শেষ করে শোবক্ষণ। তুমি ততক্ষণ শোও না। সুশীলা বলিল, ও, চিঠি লিখতে হবে? তা আমি এ ঘরে উপস্থিত থাকলে লেখার অসুবিধে হবে না তোমার? বেশ প্রাণ খুলে প্রাণের কথা লিখতে পারবে কি? সে দরকার নেই, আমি বরঞ্চ ঘরে গিয়ে শুচ্ছি। তুমি নিশ্চিন্ত হয়ে বসে তোমার প্রেমপত্র লেখো। বলিয়া সুশীলা নামিয়া সজোর পদক্ষেপে কক্ষ হইতে বাহির হইয়া গেল এবং পার্শ্ববর্তী কক্ষে প্রবেশ করিয়া সশব্দে খিল বন্ধ করিয়া দিল। স্বামী স্ত্রীতে কথাবার্তা আর বড় একটা নাই। মুখ দেখা দেখিও একরকম প্রায় বন্ধ বলিলেই হয়। এইভাবেই 1 সপ্তাহ কাটিল। সুশীলাদের শয়নকক্ষ ছিল ত্রিতলে।
অন্যান্য সকলে দ্বিতলে বা নিচের ঘরে শয়ন করিত। সুতরাং এই দম্পতির এইরূপ মর্মান্তিক বিচ্ছেদের সংবাদ কেহ জানিতে পারিল না। প্রতিদিন দ্বিপ্রহরে আহারের পর পুলিন ঘণ্টা ২-২.৫ দিবানিদ্রা উপভোগ করিত। সুশীলা মাঝে মাঝে এটা ওটা লইবার বা রাখিবার জন্য সে ঘরে প্রবেশ করিত এবং কাজ সারিয়াই চলিয়া যাইত। আজ দ্বিপ্রহরে এইরূপ স্বামীর শয়নকক্ষে প্রবেশ করিয়া দ্বার হইতেই সে দেখিল স্বামী নিদ্রিত, কিন্তু তাহার বুকের উপর কি একটা জিনিস রহিয়াছে। আস্তে আস্তে শয্যার নিকট গিয়া দেখিল উহা একখানা কালো মোটা পোস্টবোর্ড, তাহাতে ইংরেজিতে কি সব যেন ছাপা রহিয়াছে। সুশীলা অতি সন্তর্পণে সেখানি স্বামীর বুক হইতে উঠাইয়া লইয়া দেখিল তাহার অপর দিকটায় সেই সুন্দরী 16 বছরের ফটোগ্রাফ। আবার সন্তর্পণে ফটোগ্রাফখানি স্বামীর বুকে রাখিয়া সুশীলা গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। অপরাহ্নে পুলিন নিদ্রাভঙ্গের পর হাত মুখ ধুইয়া আসিয়া বিছানায় বসিয়া তামাকু সেবন করিতেছিল। সুশীলা সেই কক্ষে প্রবেশ করিয়া স্বামীর শয্যার নিকট দাঁড়াইয়া তীক্ষ্ণ কণ্ঠে বলিল, আমি বাপের বাড়ি যাব। পুলিন দেখিল সুশীলার চোখ মুখ স্ফীত, সে বোধহয় অনেক কাঁদিয়াছে। বলিল, তা হঠাৎ এই মতলব? আমি আর এখানে থাকব না। কেন, কি হলো আবার? আমি কারো সুখের কণ্টক হয়ে থাকতে চাইনে। কেন, কার আবার সুখের কণ্টক হলে তুমি? তোমার। আর কার? আমি রয়েছি বলেই তো তোমার বিভাবতীকে তুমি এখানে আনতে পারছো না। আমার বিভাবতী আবার কি? হ্যাঁ, ওহো, বুঝেছি বুঝেছি। তা আমি তাকে এখানে আনবার জন্য ছটফট করছি, তুমি সেটা বুঝলে কিসে? দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? ফটোগ্রাফ বুকে করে শুয়ে থাকার চেয়ে তাকে এইখানে নিয়েই এসো না, এসে সুখের রাজ্যি ভোগ করো। আমি তো তোমার আপদ বালাই, আমি দূর হয়ে যাই বলিয়া সুশীলা ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ও কি সুশী, ছিছি, কাঁদো কেন? বলিয়া পুলিন খপ করিয়া তাহার হাতখানি ধরিল। সুশীলা সজোরে আপন হাত ছাড়াইয়া লইয়া পশ্চাতে হটিয়া গর্জন করিয়া উঠিল, আমায় ছুঁয়ো না বলছি, খবরদার। কেন, তাতে দোষ কি? যে স্বামী অন্য স্ত্রীলোককে ছুঁয়েছে তাকে আমি ছুঁতে চাইনে, তাকে ছুঁতে আমার ঘেন্না করে। পুলিন বলিল, ও এই ব্যাপার, স্পর্শ দোষ। তবে তুমি যে আগে আমায় বিয়ে করবার জন্যে অত পিড়াপিড়ি করতে, আর এখন যদি বা আমি বিয়ে করলাম তাই আমার এত অপরাধ হলো? সুশীলা বলিল, বিয়ে করতেই তো বলেছিলাম, তার ফটোগ্রাফ বুকে করে ঘুমোতে তো আর তোমায় বলিনি। সেসব কথা ছেড়ে দাও, যার যা অদৃষ্টে ছিল তাই হয়েছে। এখন আমার আর এখানে এক দণ্ড থাকতে ইচ্ছে নেই, আমি বাপের বাড়ি যাব। তুমি যদি আমায় রেখে আসতে না পারো তো বলো, আমি অন্য উপায় দেখব। পুলিন কিয়ৎক্ষণ গম্ভীর হইয়া বসিয়া কি চিন্তা করিল, শেষে বলিল, তা বেশ, আমি রেখে আসবো খন তোমায়। বলো কবে যেতে চাও? কালই। বেশ, উত্তম কথা, কালই তোমায় নিয়ে যাব। তোমার কিচ্ছু ভয় নেই শশী, গাড়িতে একটু তফাতে তফাতে বসলেই হবে, স্পর্শদোষটা ঘটবে না তাহলে। পরদিন পুলিন সুশীলাকে লইয়া যাত্রা করিল। সুশীলার পিত্রালয়ে যাইতে হইলে হাওড়া স্টেশনে নামিয়া শিয়ালদহে গিয়া আবার গাড়িতে চড়িতে হয়। পূর্বে পূর্বে যখন পুলিন সুশীলাকে লইয়া গিয়াছে অথবা পিত্রালয় হইতে আনিয়াছে, তখন এই সুযোগে পথে কলিকাতায় ২-১ দিন যাপন করিয়া তাহাকে থিয়েটার, সার্কাস প্রভৃতি দেখাইত। বেলা 10টার সময় হাওড়ায় নামিয়া পূর্ব প্রথা মতো পুলিন সুশীলাকে লইয়া আর্য আশ্রম নামক বাঙালি হোটেলে গিয়া উঠিল। পর্দানসীনা স্ত্রীলোকগণের জন্য সেখানে উত্তম বন্দোবস্ত আছে। আহারাদির পর উভয় বিশ্রামার্থ পৃথক পৃথক শয্যায় শয়ন করিল। পুলিন বলিল, সুশী, শেষকালে তোমার মনে কি এই ছিল? সুশীলা বিরক্তিভাবে বলিল, কি আবার থাকবে? তুমি আমায় এমন ভাবে ত্যাগ করবে জানলে কি আর আমি আবার বিয়ে করি? এমন বিয়ে করে লাভ কি? বিয়ে করে তো সুখী হয়েছ তুমি, সেই লাভ। পুলিন আর কিছু না বলিয়া পাশ ফিরিয়া শয়ন করিল। নিদ্রাভঙ্গে উভয়ে নিজ নিজ শয্যায় উঠিয়া বসিলে সুশীলা জিজ্ঞাসা করিল, আমাদের গাড়ি কটায়? রাত 9টায়। তো তুমি একবার সেখানে যাবে না? কোথায়? তোমার বিভাবতীর কাছে।
পুলিন খুশি হইয়া বলিল, সে তুমি শুদ্ধ যাও যদি তাহলে যাই, চলো না দেখে আসবে তাকে। সে তো তোমায় দিদি বলতে অজ্ঞান। কলকাতা থেকে যেদিন আমি ফিরে যাই সেদিন তো সে কত কাঁদলে, বললে আমায় এখানেই ফেলে রাখলে দিদিকে তো আমি আর দেখতেই পাবো না, তার একদিন সেবাও আমি করতে পারবো না। তার কথাবার্তায় আমি বুঝতে পেরেছিলাম তোমায় সে খুব ভক্তি করে। চলো না, সে তোমায় দেখলে দেখবে কত খুশি হবে। সুশীলা বলিল, আমার গলায় একগাছা দড়ি আর একটা কলসি কি জোটে না ভেবেছ তুমি, যে আমি যাব তার সঙ্গে দেখা করতে? পুলিন ক্ষুণ্ণ স্বরে বলিল, ও তবে থাক। কিয়ৎক্ষণ উভয়ই নীরব। শেষে সুশীলা বলিল, তুমি যাও না, গিয়ে দেখা করে এসো। এখন তো মোটে 4টে, আমাদের গাড়ির তো এখনো 5 ঘন্টা দেরি। পুলিন বলিল, না এখন থাক, সে না হয় তোমায় পৌঁছে দিয়ে ফেরবার পথেই হবেক্ষণ। বলিয়া তামাক সাজিতে বসিল। পূর্বে ভৃত্যাদি না থাকিলে সুশীলা নিজেই তাহাকে তামাক সাজিয়া দিত, এখন আর দেয় না। তামাক সাজিয়া কিয়ৎক্ষণ ধূমপানের পর পুলিন বলিল, সুশীলা, তোমায় আমায় এখন থেকে বোধ হয় চির বিচ্ছেদ, তাই না? সুশীলা কঠোর স্বরে বলিল, একরকম তাই বই কি। আমার শেষ একটি অনুরোধ তুমি রাখবে শশী? কি? চলো, তোমাতে আমাতে একসঙ্গে ফটোগ্রাফ তোলাই। আগে যখনই কলকাতায় এসেছি তখনই তুমি ও কথা আমায় বলেছ, কিন্তু একবারও হয়ে ওঠেনি। একখানা ফটোগ্রাফ থাকলে তবু চিহ্ন তো একটা থাকবে। সুশীলা নীরব রহিল। তাহার মৌন সম্মতি জানিয়া পুলিন বলিল, তবে তোমার বেনারসি খানা বের করে পড়ো, আর খান কত গহনা টহনাও একটু পরে নাও। প্রবল বেগে মাথা নাড়িয়া সুশীলা বলিল, না না, সেসব কিচ্ছু আমি পরব না। পুলিন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তোমার উপর তো এখন আর আমার কোনো জোরই নেই। আচ্ছা, তবে গাড়ি ডাকতে পাঠাই। গাড়ি আনাইয়া সুশীলাকে লইয়া পুলিন হাতিবাগানে এক ফটোগ্রাফের দোকানে গিয়া উঠিল। ফটোগ্রাফওয়ালা খাতির করিয়া উভয়কে একটি কামরায় লইয়া গিয়া বসাইল। তাহার সহকারী পার্শ্বের স্টুডিওর মধ্যে ক্যামেরা ঠিক করিতে লাগিল। অল্পক্ষণ মধ্যেই উভয়ের ফটোগ্রাফ তোলা হইয়া গেল। বিশ্রাম কক্ষে ফিরিয়া আসিয়া উভয়ে আবার উপবেশন করিল। ফটোগ্রাফওয়ালা বলিল, কি লেমনেড, বরফি নাকি চা, কিছু আনিয়ে দেব? পুলিন বলিল, না না, কিচ্ছু না। দেখুন, এই যে সেবার আপনার দোকান থেকে আমি এই ফটোগ্রাফখানা কিনে নিয়ে গিয়েছিলাম, এই নিয়ে তো মহাতর্ক উপস্থিত হয়েছে মশাই বাড়িতে। বলিয়া পুলিন পকেট হইতে একখানি ফটো বাহির করিয়া টেবিলের উপর রাখিল। সুশীলা ঘোমটার ভিতর হইতে আর চোখে দেখিল ইহা সেই বিভাবতীর ফটোগ্রাফ। ফটোগ্রাফওয়ালা বলিল, কেন, তর্ক কিসের আবার? পুলিন বলিল, আপনি তো বলেছিলেন যে এখানা স্টার থিয়েটারের অ্যাক্ট্রেস হেনা বালার। হ্যাঁ, হেনারই তো, কেন, কি হয়েছে? আমার এক বন্ধু বলেন এখানি মিনার্ভার সুধামুখীর ছবি। ফটোওয়ালা বলিল, না না, এ সুধার চেহারা, এ হেনার ফটোগ্রাফ। যে হেনা এখন স্টার থিয়েটারে বিষবৃক্ষে কুন্দনন্দিনী সাজছে, নগেন্দ্রর সঙ্গে বিয়ের পর কুন্দনন্দিনীর সাজেই তো এখানি তোলা। পুলিন বলিল, স্টারে বিষবৃক্ষ হচ্ছে নাকি? দেখতে গেলে হয়তো। কখন আরম্ভ? আজ তো রবিবার, এই তো বেলা 5টায় আরম্ভ। গাড়ি নিচে অপেক্ষা করিতেছিল। অবহিদয়কে লইয়া 2 মিনিটের মধ্যেই উহা স্টার থিয়েটারে গিয়া উপস্থিত হইল। পুলি নামিয়া সুশীলাকে টিকিট কিনিয়া দিয়া তাহার হাতে ফটোখানি দিয়া বলিল, সুশী, চেহারাটা মিলিয়ে দেখো, যে কুন্দনন্দিনী সাজবে তার সঙ্গে মেলে কিনা। বলিয়া সুশীলাকে ঝির জিম্মা করিয়া দিয়া সে অন্তর্হিত হইল। রাত্রি 10:30টার সময় থিয়েটার ভাঙিল। গাড়িতে স্বামী স্ত্রীতে বেশি কিছু কথাবার্তা হইল না। বাসায় ফিরিয়া উভয় বস্ত্রাদি পরিবর্তন করিল। তারপর পুলিন তামাক সাজিতে বসিল। সুশীলা বলিল, হ্যাঁ গা, এই ফটোখানা তো ওই যে যে কুন্দনন্দিনী সেজেছিল তারই বটে। তো তুমি ওখানে কিনেছিলে কেন? পুলিন গম্ভীরভাবে বলিল, তোমায় জব্দ করার জন্যে।
জব্দ? কি জব্দ? যাতে তুমি মনে করো যে আমি ফের বিয়ে করেছি আর ওই আমার নতুন স্ত্রী। কেন, তুমি বিয়ে করনি? বালাই ষাট, আমি কেন বিয়ে করব? আমার শত্রু যে সে দুই বিয়ে করুক। তবে কেন নিজে মুখে তুমি স্বীকার করেছিলে যে তুমি বিয়ে করেছো? সে তো তোমায় জ্বালাবার জন্যে। সুশীলা বলিল, উহ, কি ধাপ্পাবাজ গো তুমি। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু তুমি ওই হেনা না ফেনার ছবি বুকে করে কাল বাড়িতে দুপুরবেলা ঘুমোচ্ছিলে কেন? ঘুমোইনি তো, জেগেই ছিলাম। তুমি আসছো পায়ের শব্দ পেয়েই তো ওখানে বুকে করে চোখ বুজে ঘুমের ভান করে পড়েছিলাম। আমায় জ্বালাতনের জন্যেই তো? ভণ্ড মিনসে। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু তোমার ব্যাগের মধ্যে সেই সব প্রীতি উপহারে যে বিভাবতীর নাম ছাপা ছিল, সে তবে কে? আরে, যে মেয়ের বিয়েতে নেমন্তন্ন খেতে কলকাতায় গিয়েছিলাম, এ তো সেই। তবে কার সঙ্গে তার বিয়ে হলো? ও নাম মনে নেই। যার সঙ্গে বিয়ে হবার কথা ছিল তার সঙ্গেই হলো কি? হ্যাঁ, তার সঙ্গেই তো হলো। তবে কেন ও বাড়ির বরঠাকুর বলছিলেন যে সে বিয়ে ভেঙে গিয়েছিল, তারা বর তুলে নিয়ে চলে গিয়েছিল। তাহাকে তো আমি ওই কথাই বলতে শিখিয়ে দিয়েছিলাম। বলেছিলাম যে এমন ভাবে বৌদির কাছে গল্পটা করবে যাতে আরো দু একজন মানুষ শুনতে পায়। সুশীলা বলিল, এত দুষ্টামিও তোমার পেটে? জোচ্চুর মিনসে। আচ্ছা, তবে যে বিয়ের পদ্মে বরের ছাপা নাম কেটে তোমার নাম হাতের লেখায় বসানো ছিল, সেটা কেন? পুলিন বলিল, ওটা তো মজাটুকু করবার জন্যে। তবে সেটা জাল, বলো। একরকম তাই বই কি। পুলিন তামাক সাজিয়া আনিয়া টানিতে আরম্ভ করিল। বলিল, আমি তাহলে ১ নম্বর ধাপ্পাবাজ, ২ নম্বর ভণ্ড, ৩ নম্বর জোচ্চোর, ৪ নম্বর জালিয়াত। আর কিছু আছে কি? সুশীলা বলিল, তোমার মতো নিষ্ঠুর কি আর এই ভূভারতে আছে নাকি? এই ৮-১০ দিন ধরে কি কষ্টটাই না তুমি আমায় ভোগ করালে বলো দেখি। পুরুষ মানুষ, তুমি আর কি করে জানবে স্বামীর ভালোবাসা হারালে স্ত্রীলোকের কি বুক ফাটা কষ্ট হয়। বলিয়া সুশীলা চোখে আঁচল দিয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল। পুলিন হুঁকা ফেলিয়া স্ত্রীর নিকট গিয়া তাহার হাতটি ধরিয়া বলিল, ছি ছি সুশী, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, চুপ করো, চুপ করো। এবার আর সুশীলা হাত ছাড়াইয়া লইল না, স্পর্শদোষ সহ্য করিল। একটু পরেই হোটেলের ঠাকুর ২ থালায় লুচি তরকারি প্রভৃতি দিয়া গেল। সুশীলা সে সমস্ত গুছাইয়া স্বামীকে খাইতে বসাইল। পুলিন খাইতে লাগিল। সুশীলা জিজ্ঞাসা করিল, আচ্ছা, তবে তোমার সেবার কলকাতায় অতদিন দেরি হলো কেন বলো তো? ওই যে ওই যে বললাম না, কবজ আনতে গিয়েছিলাম। তবে হিমালয়ের জঙ্গলে নয়, বাংলাদেশেরই একটা পল্লী গ্রামে। এই কথাটা সত্যি? কেন, কবজ তো তুমি নিজে চোখে দেখেছ। তুমি পড়লে না তো আমি আর কি করব। চলো, কাল কালীঘাটে গিয়ে গঙ্গা স্নান করে মাকে দর্শন করে দুজনে কবচ দুটি ধারণ করি। তাহাই হইল। এ যাত্রায় সুশীলার আর পিত্রালয়ে যাওয়া হইল না। অসম্ভব সম্ভব হয়। বৎসর না ঘুরিতেই কবচ ধারণের সুফল ফলিল। এই দম্পতি পুত্র লাভ করিল। শেষ হলো আজকের দ্বিতীয় গল্প। এবার পড়তে চলেছি আজকের তৃতীয় তথা শেষ গল্প। গল্পের নাম ঢাকার বাঙাল। ঢাকা কলেজ হইতে পরেশনাথ প্রথমে এম.এ. এবং পরে বি.এল. পাশ করিয়া পঞ্জিকা মতে এক অতি শুভ দিনে ব্যবসায় আরম্ভ করিবার জন্য ঢাকার বার লাইব্রেরিতে প্রবেশ করিয়াছিল। পরেশের পৈতৃক ভবন ঢাকা শহর হইতে কিছু দূরে কোনো এক গ্রামে। নৌকায় যাইতে ৫-৬ ঘণ্টা লাগে মাত্র। উকিল হইয়াও পরেশ প্রথমে নিজ স্বতন্ত্র বাসা করে নাই, কারণ তাহার হাতে এ পরিমাণ মজুদ টাকা ছিল না যে ওকালতির অনশনকাল কাটাইয়া ওঠে। তাই সে মেসের বাসাতে থাকিয়াই
শেয়ারের ছক্কর গাড়ি আরোহণে আদালতে বাহির হইতে লাগিল। পরেশনাথের বয়স এ সময় 25 বৎসর মাত্র। গৌরবর্ণ যুবা, দিব্য সুঠাম চেহারা। পড়াশোনাও বেশ ভালো রকমই করিয়াছে এবং এখনো করিয়া থাকে, কিন্তু হইলে কি হইবে, সে যাহাকে বলে একটু মুখ চোরা। সকল প্রসঙ্গে সকলের সঙ্গে ফরফর করিয়া কথা বলা তাহার মোটেই আসে না, ইহাও একটা কারণ বটে। আর দ্বিতীয় কারণ হলো, এখানে তাহার কোনো সহায় ছিল না। তাহা পরেশ পসার জমাইতে পারিল না। পসার চুলায় যাউক, মাসে মাসে মাসিক বাসা খরচটা উপার্জন করাও তাহার পক্ষে কঠিন হইয়া দাঁড়াইল। সামান্য যাহা পুঁজি ছিল তাহা দেখিতে দেখিতে ফুরাইয়া গেল। তারপর বিধবা জননীর সামান্য সঞ্চয়ে হাত পড়িল। তারপর স্ত্রীর অলঙ্কারেও হাত পড়িতে আরম্ভ হইয়াছে। এইভাবে বছর 2 কাটিয়া গিয়াছে। বছরখানেক বার লাইব্রেরিতে ধর্ণা দিবার পর হইতেই ওকালতি ব্যবসার প্রতি পরেশের ঘৃণা ধরিয়া গিয়াছিল। ইহাও সে বিলক্ষণ বুঝিতে পারিয়াছিল যে তাহার প্রকৃতির মানুষের এ ব্যবসায় কোনোদিনই কোনো সুবিধা হইবে না। তাই সে একটা চাকরির সন্ধান করিতেছিল। বিজ্ঞাপন দেখিয়া নানা স্থানে দরখাস্তও করিয়াছিল, কিন্তু এ পর্যন্ত কোনো ফল দর্শে নাই। পরেশের ওকালতি জীবন 2 বৎসর পূর্ণ হইবার পর একদিন সংবাদপত্রে সে এক বিজ্ঞাপন দেখিল। কলিকাতাস্থ কোনো সম্ভ্রান্ত ও পদস্থ ব্যক্তির পুত্রগণকে পড়াইবার 50 টাকা মাত্র, কিন্তু বাসা খরচ লাগিবে না। প্রথম দর্শনে এই বিজ্ঞাপন পরেশনাথের নিকট তেমন লোভনীয় মনে হইল না। MA BL পাশ করিয়া শেষে ছি, 50 টাকা বেতনের গৃহশিক্ষক, তাও কোনো করদ রাজা মহারাজার গৃহেও নয়, একজন সম্ভ্রান্ত ও পদস্থ ভদ্রলোকের গৃহে। কিন্তু পরদিন 7-5 ভাবিয়া সে একখানা দরখাস্ত ছাড়িয়াই দিল। ভাবিল, হইবে না সে তো জানাই আছে, কত দরখাস্ত তো করা গেল, হলো কি কোনোটা? যাক, দেখাই যাক না, 2 পয়সা বই তো নয়। ইহা ডাক মাসুল বৃদ্ধির পূর্বের ঘটনা। এই দরখাস্তের কিন্তু জবাব আসিল। হইল ঠিক বলা যায় না, হইলেও হইতে পারে। ভবানীপুরের ঠিকানা দিয়া রায়বাহাদুর খেতাবধারী এক ভদ্রলোক চিঠি লিখিয়াছেন। আপনার সহিত সাক্ষাতে কথাবার্তা কহিতে ইচ্ছা করি। আপনি আসিয়া আমার সহিত আগামী শুক্রবার বেলা 10টার মধ্যে দেখা করুন। যদি আপনি মনোনীত না হন, তবে আপনার যাতায়াতের ইন্টার ক্লাসের ভাড়া আমি দিব। এ পত্র পড়িয়া পরেশ চটিয়া গেল। সে আপন মনে বলিতে লাগিল, হ্যাঁ, ভারী তো চাকরি, তাও আবার জাঁকড়ে। রায়বাহাদুর হৃদয়নাথ চ্যাটার্জি, কে হে তুমি সম্ভ্রান্ত পদস্থ ব্যক্তি? তোমার নামও তো কখনো শুনিনি জীবনে। ভেবেছিলাম হয়তোবা রবীন্দ্রনাথ ঠাকুর, কি জগদীশ বোস, কি প্রদ্যোৎ কুমার, এরকম কেউ একজন নামজাদা লোকের বিজ্ঞাপন। তা নয়, হৃদয়নাথ চ্যাটার্জি। ধুর, ঘোড়ার ডিম যাবে। পরদিন ডাকে পরেশ তার স্ত্রীর নিকট হইতে একখানি পত্র পাইল। সে লিখিয়াছে, জমিদারের গোমস্তা খাজনার জন্য বড়ই বিরক্ত করিতেছে। খোকার গোয়ালার দুধের দামও 3 মাসের বাকি। সে বলিয়াছে, অন্তত 1 মাসের টাকা শোধ না করিলে সে দুধ বন্ধ করিবে। অতএব গোটা 20 টাকা না হইলেই চলে না, ইত্যাদি। এই পত্র পড়িয়া পরেশের মনটা খারাপ হইয়া গেল। ভাবিল, দূর হোক ছাই, এরকম করে আর কতদিন চলবে? অত মান অপমানের হিসেব করতে গেলে তো আর চলে না। যাই, মহাসম্ভ্রান্ত ও মহাপদস্থ সেই অজ্ঞাতনামা রায়বাহাদুরের তাঁবেদারিই করিগে। মাস গেলে 50 টাকা তো পাবো, বাসা খরচ তো লাগবে না, ওই নিজের কাপড় আর জুতো, সে আর কতই। বাড়িতে মাসে মাসে যদি 20 টাকাও মানি অর্ডার করে পাঠাই, তাহলেই তারা বেশ স্বচ্ছন্দে থাকতে পারবে। যাই, দেখি মহামতি চাটুর্যে মশাই আমাকে মনোনীত করেন কিনা। কিন্তু টাকা কোথায়? বাড়িতে 20 টাকা এবং কলকাতার পাথেয় স্বরূপ অন্তত 20 টাকা, এই 40 টাকা এখনই প্রয়োজন।
শ্বশুর দত্ত একজোড়া সোনার চেন তাহার ছিল। ইতিপূর্বে স্ত্রীর অলংকার সে বিক্রয় করিয়াছে, কিন্তু এটিকে বিক্রয় করে নাই। কারণ পেটে অন্ন থাকুক আর নাই থাকুক, তদুপরি সোনার চেন ঝুলাইয়া আদালতে না গেলে উকিলের মর্যাদা থাকিবে কেন? সেই চেন ছড়াটি বিক্রয় করিয়া বাড়িতে 20 টাকা পাঠাইয়া দিয়া বাকি অর্থ সঙ্গে লইয়া পরেশ কলিকাতা যাত্রা করিল। শিয়ালদহে নামিয়া পান্থনিবাস নামক হোটেলে নিজের বাক্স ও বিছানা রাখিয়া চা খাইয়া পরেশ ভবানীপুর যাত্রা করিল। নির্দিষ্ট ঠিকানায় গিয়া দেখিল বাড়িটি বড় মানুষী ধরনেরই বটে। ফটকে কাঠের চেয়ারের উপর ভোজপুরি দারোয়ান গর্বিত ভাবে বসিয়া আছে। ব্যাটা যেন লাট। ইহা দেখিয়া পরেশ সেখানে দাঁড়াইল না। অল্প দূরে রাস্তার মোড়ে একটা পানের দোকান ছিল, সেখানে গিয়া 1 পয়সার মিঠা খিলি কিনিল। 1.5 পয়সা দিয়া একটা কাঁচি সিগারেট কিনিয়া তাহা ধরাইয়া পানওয়ালাকে জিজ্ঞাসা করিল, ওই যে বড় বাড়িটা, ফটকে দারোয়ান বসে আছে, ও বাড়িটা কার হে? পানওয়ালা বলিল, জানেন না বাবু, উনি তো রায়বাহাদুর হৃদয় বাবু। ওই যে চিড়িয়াখানার কাছে ছোট লাট সাহেবের কুঠি আছে না, উনি সেই কুটির ম্যানেজার, মস্ত লোক। ও, বলিয়া পরেশনাথ ধীরপদে সেই বাড়ির দিকে ফিরিয়া আসিয়া দারোয়ান হস্তে রায়বাহাদুরের চিঠিখানি পাঠাইয়া দিল। ক্ষণকাল পরেই তাহার ডাক পড়িল। পায়জামা স্যুট পরিয়া রায়বাহাদুর ড্রয়িং রুমে বসিয়া গুড়গুড়িতে তামাক সেবন করিতে করিতে খবরের কাগজ পড়িতেছিলেন। চোখে সোনার চশমা। বয়স তাহার 50-এর উপর উঠিয়াছে। দেহখানি স্থূল, বর্ণটি খুব উজ্জ্বল শ্যাম, প্রায় গৌরবর্ণ বলিলেই হয়। পরেশনাথ প্রবেশ করিতেই তিনি তাহার সহিত শেক হ্যান্ড করিয়া বলিলেন, বসুন। পরেশ বসিলে রায়বাহাদুর তাহার প্রতি নিবিষ্ট মনে কিছুক্ষণ চাহিয়া রহিলেন। তারপর কথাবার্তা আরম্ভ হইল। রায়বাহাদুর পরেশের আবেদনপত্রখানি বাহির করিয়া তাহার উপর একবার চোখ বুলাইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি MA BL পাশ করেছেন লিখেছেন, ঢাকাতে আবার প্র্যাকটিস করেন তাও লিখেছেন। বিশেষ কিছু সুবিধা হয়নি তা অবশ্য বুঝতেই পারছি, কিন্তু তাহলেও 50 টাকা মাইনেতে কি আর আপনার চলবে? মানে এতে কি আপনি সন্তুষ্ট থাকতে পারবেন? পরে সবিনয় উত্তর করিল, আগে তা পারব, কেননা আমার অভাব কম। ও, সে ভালো, বলিয়া রায়বাহাদুর গুড়গুড়ির নলটায় 2-4 টান দিলেন। পরে জিজ্ঞাসা করিলেন, আমি কিন্তু 24 ঘন্টার লোক চাই, আপনার এখানে থাকতে কোনো অসুবিধে হবে না তো? পরেশ বলিল, আগে অসুবিধে হবে কেন? আর আমি যদি আপনাকে মনোনীতই করি, তবে আপনি কবে জয়েন করতে পারবেন? আপনি যবে বলেন, তবে একবার শুধু আমায় ঢাকায় যেতে হবে। সেখানকার বাসা তুলে দিয়ে দেশে গিয়ে মায়ের সঙ্গে একবার দেখা করেই চলে আসতে পারি। ও, দেশে আপনার মা আছেন বুঝি? আচ্ছা আচ্ছা, বেশ। যতগুলি দরখাস্ত এসেছিল তার মধ্যে বেছে বেছে আমি যাদের ডেকেছিলাম তাদের প্রায় সকলের সঙ্গেই আমার দেখা করা হয়ে গেছে। আর আপনি আজ এলেন। আর 2 জন মাত্র বাকি, তাদের আমি কাল ডেকেছি। তো তাদের সঙ্গে দেখা হয়ে গেলেই পরশু আমি স্থির করব কাকে এ পদ আমি দেব। আপনি তাহলে কি করবেন? এই 2 দিন কি কলকাতাতেই অপেক্ষা করবেন? পরেশ বলিল, আগে আপনি যা বলেন। আমি তবে আপনাকে স্পষ্টই বলি, পূর্বে যতগুলি লোক এসেছিলেন তাদের সকলের চেয়ে আপনাকেই আমি বেশি যোগ্য মনে করি। কাল যে 2 জনের আসবার কথা আছে তাদের অবশ্য আমি এখনো দেখিনি। এই সময় একটি 12-13 বছরের সুন্দরী মেয়ে, অঙ্গে তার ইংরাজি ফ্রক, রুক্ষ এলো চুল ফিতায় বাঁধা, লাফাইতে লাফাইতে সেই ঘরে প্রবেশ করিল এবং আগন্তুকের প্রতি দৃকপাত না করিয়া রায়বাহাদুরের গলাটি জড়াইয়া অনুচ্চ স্বরে বলিল, ড্যাডি মনি, আজ তো ফান্ডে, আজকে আমরা বায়োস্কোপে যাব? পরেশ মনে মনে বলিল, আমলো যা,
ধেড়েকেষ্ট মেয়েটার রকম দেখো, আবার ড্যাডি মনি, ইঙ্গবঙ্গ এই জন্যেই বলে বোধ হয়। রায়বাহাদুর কন্যার পৃষ্ঠে আদরের মৃদু আঘাত করিতে করিতে বলিলেন, যাবি তো পাগলি। মেয়ে মহা আনন্দে নাচিতে নাচিতে প্রস্থান করিল। রায়বাহাদুর বলিলেন, এই দুদিন আপনি থেকেই যান না, আপনার বাসার ঠিকানাটা আমায় দিয়ে যান। পরশু রবিবার সকালেই যা হোক কিছু একটা খবর আমি আপনাকে পাঠাবো। আর যদি অন্য কোনো লোককেই অ্যাপয়েন্ট করি তো আপনার রাহা খরচের টাকা আমি পাঠিয়ে দেব, আর নয়তো আপনাকেই ডেকে পাঠাবো। পরেশ বলিল, আগে এখনো তো কোনো বাসা আমি ঠিক করিনি, তো যদি বলেন তো পরশু আমি। আচ্ছা, তাহলে পরশু সকালে একবার এই সময়ে এসে খবরটা নেবেন। বলিয়া রায়বাহাদুর দাঁড়াইয়া উঠিয়া পরেশের দিকে হস্ত প্রসারণ করিলেন। পরেশ ভয়ে ভয়ে তাহার সহিত করমর্দন করিয়া বাহির হইয়া গেল। রায়বাহাদুর তখন টেলিগ্রামের কর্ম লইয়া তাহার পরিচিত ঢাকার কোনো প্রবীণ উকিলকে এই মর্মে একটি জবাবি তার করিলেন। জুনিয়র উকিল পরেশ ব্যানার্জি কি চরিত্রের লোক, আমার সন্তানদের গৃহশিক্ষক হইবার সে উপযুক্ত কি না। তার লেখা হইলে রায়বাহাদুর ঘণ্টা বাজাইলেন, আরদালি আসিল। তখনই সে তার রওনা হইয়া গেল। অপরাহ্নকালে তারের জবাব আসিল। ওই যুবক অতি সচ্চরিত্র, সর্বাংশে উপযোগী। এই উত্তর যখন আসিল, রায়বাহাদুর তখন তাহার কর্মস্থানে, ছোটলাট সাহেবের কুঠি বেলভেডিয়ারে। পানওয়ালা বর্ণিত ম্যানেজার তিনি নহেন, তিনি বেলভেডিয়ারের ইঞ্জিনিয়ার। বহুকাল সরকারি পূর্ত বিভাগে কর্ম করিয়া এই কয় বৎসর তিনি বেলভেডিয়ারের ইঞ্জিনিয়ার হয়েছেন। লোকে বলে ইনি ছোট লাট সাহেবের অত্যন্ত প্রিয় পাত্র। লাট সাহেবের পত্নীর তো চ্যাটার্জি না হলে এক মুহূর্ত চলে না। নেকলেস মেরামত করাইতে হইলেও চ্যাটার্জিকেই হ্যামিল্টনের বাড়ি গিয়া বসিয়া থাকিতে হয়। চ্যাটার্জি বলরুম না সাজাইয়া দিলে তার নৃত্যোৎসব সম্পন্ন হয় না। রবিবার প্রভাতে রায়বাহাদুর ভবনে আসিয়া পরেশ শুনিল তাহাকেই মনোনীত করা হইয়াছে। 7 দিন পরে আসিয়া কর্মে প্রবৃত্ত হইবে, এই করারে সেই দিনই সে ঢাকা রওনা হইল। যথাসময়ে পরেশ আসিয়া নূতন কর্মে প্রবৃত্ত হইল। ছাত্র দুইটি তার বেশ বাধ্য। বড়টির নাম সুবোধ, আর ছোটটির নাম সুশীল। পড়াশোনাতেও বেশ মন আছে। সুবোধ স্কুলে যায়, সুশীল এখনো স্কুলে ভর্তি হয় নাই, বাড়িতেই পড়ে। রায়বাহাদুরও পরেশের কর্মকুশলতায় তার উপর খুব খুশি। ছাত্রগণকে পড়াইবার অবসরকালে রায়বাহাদুরের লাইব্রেরি হইতে বহি লইয়া পরেশ তাহার অধ্যয়ন তৃষা মিটাইতে থাকে। মাঝে মাঝে রায়বাহাদুরের সহিত নানা প্রসঙ্গে তাহার আলোচনা হয়। রায়বাহাদুর তাহার বিদ্যার পরিচয় পাইয়া ক্রমশ তাহার প্রতি শ্রদ্ধাস্পন্ন হইয়া উঠিতে লাগিলেন। আহারাদির ব্যবস্থা ভালো, ইহাদের ব্যবহারও ভালো, অর্থচিন্তাও নাই। পরেশ বেশ আরামেই দিন কাটাইতে লাগিল। এইরূপে 3-4 মাস কাটিবার পর হঠাৎ রায়বাহাদুরের কনিষ্ঠ পুত্র সুশীলের 2-1টা কথায় তাহার মনটা বড় আন্দোলিত হইয়া উঠিল। সুশীল একদিন অপরাহ্নে, তার দাদা তখনও স্কুল হইতে ফিরে নাই, হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা স্যার, ডেপুটি কাকে বলে? পরেশ বলিল, ডেপুটি? ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধহয়, তারা মফস্বলে হাকিমি করেন। হাকিমি কি স্যার? এই তারা অপরাধীদের বিচার করেন আর লোককে জেলে দেন। বালক বলিল, ও আচ্ছা স্যার, আপনার ডেপুটি হতে ইচ্ছে করে? পরেশ বলিল, পেলে তো বেঁচে যাই। কেন, ডেপুটিদের অনেক মাইনে বুঝি? হ্যাঁ, মাইনে বেশি, মান সম্ভ্রমও খুব। বালক বলিল, আচ্ছা স্যার, আপনার কি বিয়ে হয়েছে? বালকের মুখে এই অপ্রত্যাশিত প্রশ্নে পরেশ কৌতুক অনুভব করিয়া বলিল, কেন বলো দেখি? সুশীল বলিল,
ডেপুটি হতে তো আপনার খুব ইচ্ছে বলছেন, কিন্তু যাদের বিয়ে হয়েছে তারা তো আর ডেপুটি হতে পারে না, তাই জিজ্ঞাসা করছি। এই কথা শুনিয়াই পরেশ বুঝিতে পারিল বালকের এই উক্তির অন্তরালে একটা কিছু রহস্য লুক্কায়িত আছে। সে সাবধান হইল এবং বালকের প্রশ্নের উত্তর না দিয়া বলিল, যাদের বিয়ে হয়ে গেছে তারা ডেপুটি হতে পারবে না, সেটা তোমায় কে বললে? বালক বলিল, আমায় কেউ কিছু বলেনি। কাল রাত্রে আমরা যখন ঘুমুচ্ছিলাম, বাবা মা শুয়ে শুয়ে যেসব কথা বলা বলি করছিলেন তাই থেকেই তো আমি বুঝতে পেরেছি যে যাদের বিয়ে হয়ে গেছে তাদের আর ডেপুটি হবার জোটই নেই। পরে হাসিয়া বলিল, ঘুমুচ্ছিলে তো বাবা মার কথাটা শুনলে কি করে? বালক বলিল, সবটা কি ঘুমুচ্ছিলাম নাকি? একটু একটু ঘুমুচ্ছিলাম, আবার একটু একটু জেগেও ছিলাম। পরেশ নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করিল, তা কি বলছিলেন তারা? মা বলছিলেন, পরেশ ছেলেটি তো দেখতে শুনতে বেশ, স্বভাবটিও ভালো, ওর বিয়ে হয়ে গেছে কিনা একটু খোঁজ নাও না। যদি না হয়ে থাকে, লাট সাহেব তো তোমার হাত ধরা, তুমি কি আর ওকে একটা ডেপুটি করে দিতে পারো না? তা বাবা বললেন, তা পারবো না কেন, বোধহয় পারি। আচ্ছা, কাল পরেশকে জিজ্ঞাসা করব। পরেশ বলিল, আর কি বলছিলেন তারা? বালক বলিল, আরো বাবা কি সব বললেন, ও আমি ভুলে গেছি স্যার। শুনিয়া পরেশ হাসিতে লাগিল। এই সময় আয়া দুধ খাইবার জন্য সুশীলকে ডাকিতে আসিল। সুশীল ভিতরে চলিয়া গেল। পরেশ আপন মনে কথাগুলি আলোচনা করিতে লাগিল। প্রথম নম্বর, বাড়িতে একটি বিবাহযোগ্যা কন্যা বর্তমান। পরেশ তাহাদের স্বজাতীয় স্বঘর, এবং সে যে বিবাহিত এ কথা কোনোদিন প্রকাশ করে নাই। কেহ তাহাকে জিজ্ঞাসা করে নাই বলিয়াই প্রকাশ করিবার প্রয়োজন হয় নাই। দ্বিতীয়ত, রায়বাহাদুরের জামাতার জন্য একজন পদস্থ ব্যক্তির প্রয়োজন। 50 টাকা বেতনের গৃহশিক্ষক হইলে চলিবে কেন? যতই সে ভাবিয়া দেখে ততই তাহার মনের বিশ্বাস দৃঢ়তর হয় যে তাহাকে জামাই করিবার অভিপ্রায়েই রায়বাহাদুর দম্পতি গতরাত্রে ওই প্রকার কথোপকথন করিয়াছিলেন। সেই দিনই রাত্রিভোজনের পর রায়বাহাদুর খোলা বারান্দায় ইজি চেয়ারে বসিয়া ধূমপান করিতে করিতে পরেশকে ডাকাইয়া পাঠাইলেন। পরেশ আসিলে বলিলেন, বসো হে, একটু কথাবার্তা কওয়া যাক। পরেশ বসিল। প্রথমে দু একটা অবান্তর কথার পর রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, তো বাড়ির চিঠিপত্র কিছু পাও? সবাই ভালো আছেন তো সেখানে? আগে হ্যাঁ। হুম। তো বাড়িতে তোমার কে কে আছেন বলেছিলে যেন? আগে আমার বিধবা মা আছেন বাড়িতে, আর একটি ছোট বোন, আর আছেন বিধবা জ্যাঠাইমা, আর তার 12-13 বছরের একটি ছেলে। তা তুমি আজও বিবাহ করনি নাকি? পরেশের বুকটি দূর দূর করিয়া উঠিল, কিন্তু সে তৎক্ষণাৎ স্পষ্ট স্বরে মিথ্যা বলিল, আগে না। কেন? তার কারণ? আগে নিজে ভালো রকম উপার্জন করতে পারার পূর্বে বিবাহ করাটা উচিত মনে করি না, সেই জন্যই করিনি, অন্য কোনো কারণ নেই। কথাটা শুনিয়া রায়বাহাদুর খুশি হইলেন। সেদিন এ প্রসঙ্গে আর অধিক কথা চালাইলেন না। দিন 5-6 আর কোনো কথাই উঠল না এই সম্বন্ধে। ইহাতে পরেশ একটু হতাশ হইয়াই পড়িল। কিন্তু সপ্তম দিনে রাত্রি 10টার সময় রায়বাহাদুর তাহাকে তলব করিলেন। আজ স্পষ্ট কথা। রায়বাহাদুর বলিলেন, দেখো পরেশ, আজ আমি তোমার কাছে একটি প্রস্তাব করব। বিষয়টি একটু কি বলে গিয়ে একটু ডেলিকেট। ইচ্ছা হয় আজই তুমি উত্তর দিও, কিংবা যদি ভেবেচিন্তে দেখতে চাও তো আজই তোমার উত্তর আমার আবশ্যক নেই। ভেবেচিন্তে দেখে 2 দিন পরেই তুমি আমায় তোমার উত্তর বলো। রায়বাহাদুর ইজি চেয়ারে একটু উচ্চ হইয়া উঠিয়া বসিয়া বলিলেন, আমার মেয়ে সুনীতিকে তুমি তো দেখেছ, ডায়োসিজনে পড়ছে।
এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, তাও বোধহয় শুনেছ। তোর বিবাহ দেবার জন্যে গিন্নি কিন্তু বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন। তো যেখানে যেখানে পাত্র দেখা হলো, কোথাও তো তেমন পছন্দ হলো না। তোমায় গিন্নি কি সুনজরে দেখেছেন আমি জানি নে। ওর ভারী ইচ্ছে হয়েছে তোমার হাতেই সুনীতিকে সমর্পণ করেন। বলিয়া রায়বাহাদুর নীরব হইলেন। পরেশও লজ্জিতভাবে মাথাটি হেঁট করিয়া নীরবে বসিয়া রহিল। প্রায় 1 মিনিট পরে রায়বাহাদুর আবার বলিতে লাগিলেন, সুনীতিকে তোমার পছন্দ কিনা তা অবশ্য আমি জানি না, আর তোমার মাও এখনো বেঁচে রয়েছেন, তাঁরও তো একটা মতামত নেওয়া আবশ্যক। আরও একটা কথা তোমায় বলে রাখি, যদি অন্য কোনো বাধা না থাকে, তবে তুমি সেদিন যে বাধার কথা উল্লেখ করেছিলে, যে উপার্জনক্ষম না হলে তুমি বিবাহ করবে না, সে বিষয়ের একটা ব্যবস্থা আমি করতে পারবো। তুমি বোধহয় জানো যে লাট সাহেব আমায় বিশেষ অনুগ্রহ করেন, তো তাকে ধরে তোমার একটা কিনারা আমি করে দিতে পারবো বোধহয়। পরেশ প্রায় জড়িত স্বরে ধীরে ধীরে উত্তর করিল, আগে আগে আপনি যা বলেন, এ তো আমার আশার অতীত, পরম সৌভাগ্যের বিষয়। তবে কিনা মাকে একবার জিজ্ঞাসা করা দরকার, তার মত না নিয়ে। রায়বাহাদুর বাধা দিয়ে বলিলেন, সে তো নিশ্চয়ই, আমি তো তা আগেই বলেছি। তুমি তাকে চিঠিতে সব কথা লেখো, কিংবা না হয় বাড়িই যাও, মুখে তাকে সব কথা খুলে বলো। আর তিনি যদি মেয়ে দেখতে চান, তো তাকে সঙ্গে করেও এখানে আনতে পারো। পরেশ বলিল, আগে সেই বোধহয় ভালো হবে। বেশ বেশ, তবে তাই যাও। কথাটা পাকা হয়ে গেলেই তোমাকে আমি লাট সাহেবের কাছে নিয়ে যেতে চাই। পরেশ কি বলিবে স্থির করতে না পারিয়া কেবলমাত্র বলিল, আগে আগে আপনার যথেষ্ট অনুগ্রহ। পরদিনই সন্ধ্যার ট্রেনে পরেশ ঢাকা যাত্রা করিল। এখানে চাকরি করিতে করিতে আরো 2বার সে বাড়ি গিয়াছিল। শিয়ালদহে গিয়াছিল ভাড়াটিয়া অশ্বযানে। এবার রায়বাহাদুরের নিজের মোটর গাড়ি তাহাকে স্টেশনে পৌঁছিয়া দিয়া আসিল। গত 2বার বাড়ি যাইতে নিজ পকেট হইতে তাহাকে কষ্ট সঞ্চিত অর্থ বাহির করিতে হইয়াছিল, এবার উল্টা কিছু লভ্য হইল। রায়বাহাদুর শতপ্রবৃত্ত হইয়া তাহাকে 2য় শ্রেণীতে যাতায়াতের ভাড়া দিয়াছিলেন। পরেশ কিন্তু শিয়ালদহে গিয়া ইন্টার ক্লাসের টিকিটই খরিদ করিল। 5 দিন পরে পরেশ বাড়ি হইতে ফিরিয়া আসিয়া সংবাদ দিল, তার মা জ্যাঠাইমা উভয়েই এই বিবাহে মত দিয়াছেন এবং বলিয়াছেন, আমরা এখন বৌমাকে কেউ দেখব না। অদিনে অক্ষণে কি আর দেখতে আছে? বিয়ের পর যখন বউ বরণ করে ঘরে তুলব, সেই সময়েই মুখ দেখব। এখন হইতে গৃহিণী আহারাদি এবং অন্যান্য বিষয়ে পরেশকে আরো বেশি যত্ন করিতে লাগিলেন। লাট সাহেবের নিকট উপস্থিত হইবার উপযুক্ত পোশাক রায়বাহাদুর নিজ ব্যয়েই তাহাকে লইয়া গিয়া খরিদারি করিয়া দিলেন। তারপর লাট সাহেবের সামনে নিজ হবু জামাই বলিয়া পরিচয় করাইয়া দিলেন। লাট সাহেব সহাস্য বদনে পরেশের সহিত করমর্দন করিয়া তাহার সহিত কথাবার্তা কহিলেন। বিদায় গ্রহণকালে পরেশের সাক্ষাতেই তিনি রায়বাহাদুরকে বলিলেন, বেশ উজ্জ্বল বুদ্ধি যুবক, দেখি আমি উহার জন্য কি করিতে পারি। মাসখানেকের মধ্যেই বার্ষিক ডেপুটি মনোনয়নের সময় উপস্থিত হইল। গেজেট হইবার পূর্বেই পরেশ জানিতে পারিল, শিক্ষানবিশ ডেপুটিদের তালিকায় তাহার নাম উঠিয়াছে এবং আলিপুর আদালতে তাহাকে কর্মশিক্ষা করিতে হইবে। কিছুদিন পরেই ধরাচূড়া বাঁধিয়া পরেশ আদালতে যাইতে আরম্ভ করিল। রায়বাহাদুর গৃহেই এখনো সে বাস করে এবং পূর্বমতোই তাহার পুত্রগণের শিক্ষকতা করিয়া থাকে। সুনীতি আর তাহার সামনে বড় একটা আসে না, যদিও এখনো সে ফ্রক ছাড়িয়া শাড়ি ধরে নাই এবং ডায়োসিজনের গাড়িতেই নিয়মিতভাবে স্কুলে যায়। তথাপি বরকে লজ্জা করিবার বংশানুক্রমিক প্রথা সে পরিত্যাগ করিতে পারিল না। এপ্রিল মাসে সুনীতির ম্যাট্রিক পরীক্ষা হইবে। মে মাসে পরেশের ডেপুটি পদে পাকা হইবার কথা।
তাই জ্যৈষ্ঠ মাসের শেষাশেষি বিবাহ হইবে, এইরূপই প্রায় স্থির আছে। সুনীতির পরীক্ষা হইয়া গেল, লিখিয়াছে ভালোই, পাশে নিশ্চয়ই হইবে। জ্যৈষ্ঠ মাসের প্রারম্ভে কিন্তু হঠাৎ এক অঘটন ঘটিল। বেলভিডিয়ারে রায়বাহাদুরের নিকট টেলিফোনে সংবাদ গেল। এজলাসে বসিয়া কাজ করিতে করিতে হঠাৎ পরেশের ফিট হইয়াছিল। চেয়ার শুদ্ধ হুড়মুড় করিয়া সে পড়িয়া যায়। ভবানীপুরের ডাক্তার যতীন ঘোষ সেদিন ঘটনাক্রমে কোনো মোকদ্দমার সাক্ষী স্বরূপ আদালতে উপস্থিত ছিলেন। খাস কামরায় লইয়া গিয়া তিনিই রোগীর চিকিৎসা ও শুশ্রূষা করিতেছেন। শুনিয়া রায়বাহাদুরের মাথায় তো বজ্র ভাঙিয়া পড়িল। তিনি তৎক্ষণাৎ মোটর ছুটাইয়া আদালতে গেলেন। পরেশ তখন কতকটা সুস্থ হইয়া চেয়ারে বসিয়াছেন। ডাক্তারবাবু তাহার নাড়ি পরীক্ষা করিতেছেন। রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু রায়বাহাদুরকে চোখ টিপিয়া বলিলেন, বিশেষ কিছু নয়, বড় গরমটা পড়েছে কিনা, তাই ফিট হয়েছিল। এখন বিশেষ কোনো আশঙ্কা আছে কি? না, উপস্থিত কোনো আশঙ্কা নেই। রায়বাহাদুর পরেশকে এবং ডাক্তারকে নিয়ে মোটরে তুলিয়া লইয়া বাড়ি আসিলেন। পরেশকে বিছানায় শোয়াইয়া তাহার শুশ্রূষার ব্যবস্থা করিয়া ডাক্তারকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলেন, কি হে ডাক্তার, ব্যাপারটা কি বলো দেখি? ডাক্তারবাবু মুখ গম্ভীর করিয়া বলিলেন, ব্যাপার কিন্তু গুরুতর। এ কিন্তু যেসে মূর্ছা নয়, মৃগী রোগ। হ্যাঁ, বলো কি? বলিয়া রায়বাহাদুর সেখানেই হতাশভাবে বসিয়া পড়িলেন। জড়িত স্বরে বলিলেন, তবে তো যে কোনো সময় হঠাৎই, আজ্ঞে হ্যাঁ, হঠাৎ মৃত্যু হতে পারে। ঔষধাদির ব্যবস্থা করিয়া দিন দুই সম্পূর্ণ বিশ্রাম করিতে উপদেশ দিয়া ভিজিটের টাকাগুলি লইয়া ডাক্তারবাবু প্রস্থান করিলেন। পরদিন প্রাতে পরেশকে দেখিতে আসিয়া রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বাবা, আর কি কখনো এরকম ফিট তোমার আগে হয়েছিল নাকি এই প্রথম? পরেশ ক্ষীণ স্বরে বলিল, আগে আগে আরো দুবার হয়েছিল। শেষবার ওই এখানে আসার দিন কতক আগেই। বার লাইব্রেরিতে বসে অন্য জুনিয়র উকিলদের সঙ্গে আমি তাস খেলছিলাম তখন, তো হঠাৎই মূর্ছিত হয়ে পড়ি। আর প্রথমবার? সেবার তো আমি বিয়ে পাশ করে দেশে গেছি। একটা বিয়েতে নেমন্তন্ন খেতে বসেছিলাম, তো খেতে খেতেই ফিট হয়। রায়বাহাদুর মুখখানি গম্ভীর করিয়া বসিয়া রহিলেন। তারপর উঠিয়া বাড়ির মধ্যে গেলেন। গৃহিণী স্বামীর মুখে পরের সম্বন্ধে ডাক্তারের মন্তব্য গতকল্যই শুনিয়াছিলেন। এখন তার আরো দুইবার মূর্ছা যাওয়ার ইতিহাস শুনিয়া বলিলেন, ওগো, তুমি অন্য পাত্র দেখো, ও ছেলেকে কিছুতেই আমি মেয়ে দেব না। পরেশ সুস্থ হইয়া আবার আদালতে বাহির হইতে লাগিল। রায়বাহাদুর একদিন অবস্থা বুঝিয়া মিষ্ট কথায় স্নেহপূর্ণ ভাষায় তাহার পূর্ব প্রস্তাব প্রত্যাহার করিয়া লইলেন। পরেশ দুঃখিতভাবে বলিল, আগে আগে আমি নিজেই আপনাকে জানাবো ভেবেছিলাম। যতীনবাবু ডাক্তারও আমাকে বলেছেন, এই অবস্থায় বিবাহ করা কিছুতেই আমার উচিত নয়। এই কথোপকথনের অল্পদিন পরেই পরেশের বদলির সংবাদ গেজেটে প্রকাশিত হইল। ভিতর ভিতর রায়বাহাদুরই কল টিপিয়াছিলেন তাতে সন্দেহ নাই। রায়বাহাদুর অন্য পাত্রে কন্যা সম্প্রদান করিলেন। ছেলেটি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়িতেছিল। শাঁসালো শ্বশুর দেখিয়া বিলাত যাইতে চাহিল, এবং মাস দুই পরেই শ্বশুরের টাকায় বিলাতে ইঞ্জিনিয়ারিং পড়িতে চলিয়া গেল। ডেপুটি পদে পাকা হইয়া পরেশ টাঙ্গাইল মহকুমায় সেকেন্ড অফিসার স্বরূপ বদলি হইল। প্রথম প্রথম রায়বাহাদুর পরেশের সংবাদ লইতেন, ক্রমে সেটা কমিয়া গেল, শেষে বন্ধই হইয়া গেল। বৎসর খানেক পরে পরেশের সাব ডিভিশনাল অফিসার প্রবোধবাবু ছুটি লইয়া কলিকাতায় আসিলেন। একদিন রায়বাহাদুরের সহিত তাহার আলাপ হইল। টাঙ্গাইলে ছিলেন শুনিয়া রায়বাহাদুর তাহাকে পরেশের খবর জিজ্ঞাসা করিলেন।
প্রবোধবাবু বলিলেন, হ্যাঁ হ্যাঁ, পরেশ সেখানে বেশ আছে, রাজকর্ম করছে। এই তো কিছুদিন হলো সেকেন্ড ক্লাস পাওয়ার পেয়েছে। রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, বিবাহ করেছে? হ্যাঁ, করেছে বই কি। তো ছেলে পিলে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, তার তো একটি ছেলে আর একটি মেয়ে। বিবাহই বা করিল কবে? আর বছর না ঘুরিতেই একটি ছেলে একটি মেয়ে। সবিষয়ে রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, তা ছেলে মেয়ে কত বড়? ছেলেটি বড়, ওই বছর ছয়েকের হবে, আর মেয়েটি এই বছর খানেকের হলো। রায়বাহাদুর শুনিয়া অত্যন্ত বিস্মিত হইলেন, কিন্তু মনের বিস্ময় মনে গোপন করিয়া বলিলেন, বেশ বেশ। অল্পক্ষণ নীরব থাকিয়া জিজ্ঞাসা করিলেন, পরেশের এখন স্বাস্থ্য কেমন? ভালো তো? প্রবোধবাবু বলিলেন, হ্যাঁ, স্বাস্থ্য ভালোই। সেখানে কোনোদিন তার ফিট টিট কিছু হয়েছিল কি? কই না তো, ফিট হবে কেন? রায়বাহাদুর বলিলেন, না মানে এখানে যখন ছিল তখন একদিন এজলাসে বসে তার ফিট হয়েছিল। প্রবোধবাবু বলিলেন, না না, সেখানে তো কোনোদিন তার ফিট টিট কিছু হতে দেখিনি। রায়বাহাদুর একটু গোপন অনুসন্ধান করিয়া জানিতে পারিলেন, যতীন ডাক্তার, যিনি আলিপুরে পরেশের ফিটের দিন চিকিৎসা করিয়াছিলেন, তিনি পরেশের স্বগ্রামবাসী ও সতীর্থ, এবং পরেশ সেখানে থাকাকালীন সে প্রায় তাহার বাড়িতে গিয়া আড্ডা দিত। রাত্রে রায়বাহাদুর পরেশ ঘটিত নূতন খবরগুলি সমস্তই তাহার গৃহিণীর নিকট প্রকাশ করিলেন। গৃহিণী বলিলেন, এখন বুঝতে পারা যাচ্ছে ও ফিটটিট সবই মিথ্যে, নিজের কাজটি বাগিয়ে নিয়ে কেবল বিয়েটা বন্ধ করবার জন্যেই ওই কৌশল করেছিল। রায়বাহাদুর বলিলেন, গিন্নি, আমরা গর্ব করে থাকি আমরা কলকাতার লোক ভারী চালাক, কিন্তু ঢাকার বাঙালটা এসে আমাদের কি ঠকানোটাই না ঠকিয়ে গেল বলো দেখি, হ্যাঁ? শেষ হলো আজকের শেষ গল্পটিও। কেমন লাগলো আপনাদের এই ব্যাক টু ব্যাক 3টে গল্প, সেটা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ তাহলে আসি। বাই।